ওকে, আমি আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। হোপফুলি আপনারা স্লাইডটা দেখতে পাচ্ছেন। ইজ ইট অ্যাভেলেবল টু ওয়াচ? একটু জানাবেন দেখা যাচ্ছে কিনা ক্লিয়ারলি। Yes, জি, দেখা it's যাচ্ছে। available. Can watch it, sir. ওকে, Yeah. থ্যাংক ইউ। সো আমি একটা রিকোয়েস্ট করব, যাদের পক্ষে সম্ভব প্লিজ আপনারা আপনাদের ভিডিওটা অন করে বসবেন সো দ্যাট আই ক্যান সি ইউর ফেস। অফকোর্স সাম অফ ইউ হ্যাভ বিউটিফুল পিকচার্স ইন ইউর প্রোফাইল, বাট যদি আপনারা ফিজিক্যালি যুক্ত হন, এই যে সাদি ভাই যুক্ত হয়েছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাইকে দেখেই খুব স্মার্ট লাগছে। গ্রেট। যাদের সুযোগ আছে আপনারা ভিডিও অন করে বসতে পারেন আর কি। ওকে, সো লেটস বিগিন। আমরা আজকে ওরিয়েন্টেশন ক্লাস হিসেবে আমরা চেষ্টা করব যে রাইটিং জিনিসটা একটা আইস ব্রেকিং করার জন্য। সো আমাদের অনেকগুলো প্রিজুডাইসেস, প্রিজুডাইস মানে হচ্ছে অনেকগুলো কুসংস্কার আছে রাইটিং নিয়ে। আমরা মনে করি রাইটিং জিনিসটা অনেক বোমবাস্টিক জিনিস, এটা শেখার জন্য অনেক ভোকাবুলারি জানতে হবে, অনেক বেশি পড়তে হবে। হ্যাঁ, অথবা আমরা কিছু কিছু ব্যক্তি মনে করি রাইটিং জিনিসটা কিছু মানুষের জন্য খাস, আল্লাহ প্রদত্ত জিনিস। রাইট। সো অনেকগুলো কুসংস্কার রয়েছে, যে কুসংস্কার গুলো আজকের ক্লাসে আমরা ব্রেকডাউন করার চেষ্টা করব। এবং একই সাথে আপনারা বাজারে অনেকগুলো কোর্স দেখবেন, খুবই বিউটিফুল গ্রাফিক্স, ভিডিও করে, ভিডিওর অ্যানিমেশন অনেক ভালো, চমৎকার ভাবে উপস্থাপন করার চেষ্টা করে। বাট আলটিমেটলি আপনি কোর্স মেটেরিয়াল গুলো দেখলে দেখবেন যে সেখানে ফাফা কিছু কথা আছে, কিছু স্ট্রাকচার আপনাকে শেখায়, তারপর আপনাকে ওই বেসিক সেন্টেন্স স্ট্রাকচার শেখায়, অনেকগুলো ভোকাবুলারি শেখানোর চেষ্টা করে। সো দিস অল আর বার্ডেনস। সো একজন স্বাভাবিক মানুষের পক্ষে এই প্রসেসের রাইটিং শেখাটা কোয়াইট ইম্পসিবল। সো আমি সরাসরি স্লাইডে অনেক কিছু রেখেছি, এগুলো নিয়ে বলার আগে আপনাদেরকে জাস্ট একটা জিনিস ভিজুয়ালাইজ করার অনুরোধ করবো। সেটি হচ্ছে, ধরেন আমরা আজকে বাংলায় কথা বলছি, আমরা বাংলা লিখি, ভুল হোক শুদ্ধ হোক, বানান অনেকের ক্ষেত্রে পুরোপুরি সঠিক হয় না, বাট স্টিল উই ট্রাই টু রাইট ডাউন সামথিং ইন বেঙ্গলি। কোথাও না লিখলে আমাদের ইন্টেলেকচুয়াল প্ল্যাটফর্ম ফেসবুকে আমরা লেখার চেষ্টা করি। রাইট। এখন এই যে বাংলাটা আমরা লিখি, এই বাংলা লেখার সময় আমরা কোন কোন বাংলা ব্যাকরণের স্ট্রাকচার ফলো করার চেষ্টা করি? কোথায় বিশেষ্য হবে, কোথায় বিশেষণ হবে, অব্যয় কোথায় হবে, ক্রিয়া কোথায় হবে, ক্রিয়া বিশেষণ কোথায় হবে? তো এই জিনিসগুলো না আমরা অবভিয়াসলি চিন্তা করি না। আমরা জাস্ট মাথায় যা কিছু আসছে আমাদের ফেসবুক ওয়ালে হোক, আমরা খাতায় হোক, জাস্ট ট্রান্সফার করি। হয়তো কিছু কিছু জায়গায় ভুল হয়, বাট আমরা আমাদের আলটিমেট উদ্দেশ্যটা আমরা সাকসেসফুলি ডেলিভার করতে পারি। আমি কি বুঝাতে চাই এটি আমি লিখতে পারি। ধরেন আপনারা অনেকে ছোটবেলায় চিঠি লিখেছেন, পরীক্ষার খাতায় চিঠি লিখেছেন, অনেকে অনেকের পরিবারের কাছে চিঠি লিখেছেন, যাদের অন্য কোনো পরিবার আছে তারা অন্য কোনো পরিবারকে চিঠি লিখেছেন। তো চিঠি লেখার সময় আপনি ওই গ্রামাটিক্যাল চিন্তা যতটা না বেশি করেন, তার চেয়ে বেশি চিন্তা করেন ওই মানুষটাকে কত ভালোভাবে ইমপ্রেস করা যায়, কোন শব্দটা লিখলে ওই মানুষটা খুশি হবে, কোন ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট। এই জিনিসটা আপনি চিন্তা করতেন, স্ট্রাকচার নিয়ে চিন্তা করতেন না। বাট আনফর্চুনেটলি আমরা যখন ইংলিশে লিখি, তখন আমরা প্রথমে চিন্তা করি সাবজেক্ট, তারপর ভার্ব লিখতে হবে, তারপর সেখানে প্রিপোজিশনাল ফ্রেজ লিখতে হবে। এই যে এত স্ট্রাকচারের মারপেটে আমি যেটা লিখতে চেয়েছিলাম সেই লেখাটাই ভুলে যাই। রাইট। সো দ্য থিং ইজ, এই মিসকনসেপশন থেকে প্রথমে একদম ক্লাস শুরু করার আগে আমাদেরকে বের হয়ে আসতে হবে। দ্য ওয়ে উই হ্যাভ ডেভেলপড বেঙ্গলি রাইটিং, উই উইল অলসো অ্যাপ্লাই ইট টু ডেভেলপ আওয়ার রাইটিং স্কিল। সহজ বাংলায় যেভাবে একটা মাতৃভাষা শেখা হয়, মাতৃভাষা লেখা শেখা হয়, ঠিক একই প্র্যাকটিক্যাল প্রসেসে আমরা ইংলিশ রাইটিংটা শিখি। এন্ড দিস ইজ কোয়াইট পসিবল। রাইট। আজকের ক্লাসটা করার পরে আপনাদের কাছেও আশা করি মনে হবে যে এই জিনিসটা কোয়াইট পসিবল। ওকে, সো লেটস মুভ ফরওয়ার্ড। আমরা আজকের ক্লাসে কোন কোন বিষয়গুলো দেখবো একটু দেখি। সো দিস ইজ ক্লাস আউটলাইন। ওরিয়েন্টেশন ক্লাসের প্রথমে আমরা দেখবো যে হোয়াট ইজ রাইটিং। রাইটিং জিনিসটা কি? ওকে, সো এই রাইটিং জিনিসটা কি বোঝার ক্ষেত্রে আমি আপনাদের মতামত গুলো নিব। হোয়াট ডু ইউ পারসেইভ? হ্যাঁ, হাউ ডু ইউ পারসেইভ? কিভাবে আপনি চিন্তা করেন, কি আপনি চিন্তা করেন? এরপরে দ্য নিড টু মাস্টার ইংলিশ রাইটিং। ইংলিশ রাইটিং মাস্টার করার জন্য আমাদের কি কি প্রয়োজনীয়তাটা আছে সেটি শিখবো। দ্য চ্যালেঞ্জেস টু রাইট ইন ইংলিশ। ইংলিশ লেখার ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জেস রয়েছে। হ্যাঁ। সো আমি চেষ্টা করব যে মানে গ্লোবালি যে চ্যালেঞ্জেস গুলো খুবই কমন সেগুলো নিয়ে আলোচনা করতে, বাট পার্টিকুলারলি আপনার কাছ থেকে আমি শুনবো। And then, which is very important, modern approaches to learn and teach English. So writing English শেখার জন্য মডার্ন যুগে যে যে অ্যাপ্রোচ গুলো ইউজ করা হয়, টেকনিক গুলো ইউজ করা হয়, সেগুলো নিয়ে ব্রিফলি আলোচনা করব। And finally, how to overcome all the challenges.
এই যে যে চ্যালেঞ্জেস গুলো রয়েছে, এই চ্যালেঞ্জেস গুলো আমরা কিভাবে ওভারকাম করতে পারি সেটা নিয়ে একটা ব্রিফ ডিসকাশন থাকবে। বাট দ্য থিং ইজ, দিস ইজ ভেরি ইন্ট্রোডাক্টরি ক্লাস। আজকের ক্লাসে আমরা এটা আইস ব্রেকিং করার চেষ্টা করবো। ফ্রম দ্য ভেরি ফার্স্ট ক্লাস অফ আওয়ার কোর্স আমরা ডিরেক্টলি আমাদের রাইটিং স্কিল নিয়ে কাজ করার চেষ্টা করব। বাট স্টিল দিস ক্লাস ইজ ভেরি সিগনিফিকেন্ট বিকজ উইদাউট আন্ডারস্ট্যান্ডিং হোয়াট রাইটিং ইজ, আমরা আমাদের রাইটিং স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে অনেকগুলো ভুল পন্থা অনুসরণ করতে পারি। রাইট, সো দিস ইজ আওয়ার কোর্স আউটলাইন। ওকে, সো লেটস বিগিন উইথ দ্য ফার্স্ট কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেন যে হোয়াট ইজ রাইটিং। সো এই হোয়াট ইজ রাইটিং নিয়ে আমাদের অনেকগুলো ভুল ধারণা আছে। আমি যদি মানে ধরেন এই স্লাইডটা একটু ব্যাক দিয়ে এই প্রশ্নটাই শুধু আপনাদের কাছে রাখি যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই রাইটিং, আপনারা রাইটিং বলতে কি বুঝেন? তো আপনারা কেউ আনসার করবেন যে হোয়াট ডু ইউ পারসিভ। রাইটিং শুনলেই আপনার মাথায় কি আসে, আপনি কি চিন্তা করেন, এই জিনিসটা কিরকম? এনিওয়ান? আপনাদের দিক থেকে রেসপন্স পেলে আমার আরো ভালো লাগবে আর কি। আদারওয়াইজ উইদাউট ইন্টারাকশন ক্লাসের যে জীবন রয়েছে, হ্যাঁ, এই জীবনটা হারিয়ে যায় আর কি। ওকে, আমরা জাস্ট পুস্তকীয় সংজ্ঞাটা দেখি যে বিভিন্ন ডিকশনারিতে অথবা ওয়ার্ল্ডের যে ফেমাস লিঙ্গুইস্ট রয়েছেন তারা কিভাবে দেখে। খুব সিম্পল একটা কথা যে রাইটিং ফর্ম অফ হিউম্যান কমিউনিকেশন, এই জিনিসটাতে আমি আপনাদেরকে একটু গুরুত্ব দেওয়ার জন্য বলি যে রাইটিং ইজ নট জাস্ট অ্যান অ্যাক্টিভিটি, ইটস এ ফর্ম অফ হিউম্যান কমিউনিকেশন। অর্থাৎ আমরা যে যোগাযোগটা করি মানুষের সাথে, সেই যোগাযোগের একটা ফর্ম। এখানে গুরুত্ব দেওয়ার জন্য কেন বলছি, কারণ যেহেতু এটা একটা কমিউনিকেশনের ফর্ম, সেহেতু আমাদের দেখতে হবে মানুষের কমিউনিকেট করার স্কিলটা কিভাবে বৃদ্ধি পায়, কিভাবে একজন মানুষ কমিউনিকেট করতে শিখে, এটার কি সায়েন্সেস গুলো রয়েছে, এটার সাইকোলজিক্যাল বিষয়গুলো কেমন, এই জিনিসটা সম্পর্কে আমরা একটু ব্রিফলি একটু করে আলাপ করি। So, by means of a set of visible marks that are related by convention, some particular structural level of language. অর্থাৎ খুব সহজ ভাষায় কিছু স্ট্রাকচারাল মানে ল্যাঙ্গুয়েজ লেভেল আছে, লেখা আছে, যে লেখাগুলোর মধ্য দিয়ে আমরা একে অপরের সাথে কমিউনিকেট করি। সো দেয়ার ইজ এ নোট, নোটটা হচ্ছে আমরা যখন কোনো কিছু লিখি, রাইট, সো সেই লেখাটা রিটেন টেক্সট হওয়ার পরে পার্মানেন্ট হয়ে যায়। আমরা সেটা প্রিন্ট আউট হওয়ার পর আর কোনো কারেকশন করার সুযোগ পাবো না, আনলেস এটি আমরা ল্যাপটপে লিখি কিংবা মোবাইলে লিখি কিংবা ফেসবুকে লিখি, রাইট। বাট স্পিচের ক্ষেত্রে এটা ডিফারেন্ট কেন? কারণ স্পিচ আমি একটা ভুল করলে সেটা হাওয়ায় মিলিয়ে যায়, পরে কারেক্ট করার সুযোগ থাকে যে আমি পরের বার বলার সময় এইভাবে করবো। বাট রাইটিং এর ক্ষেত্রে একবার ডকুমেন্টেড হয়ে যাওয়ার পরে এই জিনিসটা পেই ব্যাক করার সুযোগ থাকে না, রিভার্স করার সুযোগ থাকে না। তো দ্যাটস ওয়াই স্পিচের চেয়ে রাইটিংটা মোর কৌশাসলি ডিল করতে হয়, মোর অ্যাপ্রোপ্রিয়েটলি ডিল করতে হয়। বলার ক্ষেত্রে আমি বলে দিলাম আই গো বাজার, কাম ব্যাক হোম, হোয়াট এভার ইউ ওয়ান্ট বলতে পারেন। বাট ইন টার্মস অফ রাইটিং ইউ হ্যাভ টু বিকাম মোর কনসার্ন, মোর কৌশাস, রাইট, বিকজ ইট ইজ পার্মানেন্ট, ইট ক্যানট বি ইমিডিয়েটলি চেঞ্জড অ্যান্ড রিভার্স। এবার আপনাদের একটা ব্রেন স্টর্মিং দিলাম, সেটা হচ্ছে এই যে একটা বাচ্চা, চাইনিজ একটা বাচ্চা চিন্তা করতেছে, what is the first image you conjure up when you hear words such as writer, author, writing? এই যে অথর, রাইটিং, রাইটার, এই ওয়ার্ড গুলো যখন আপনারা শুনেন তখন আপনাদের মাথায় ইমিডিয়েটলি কি আসে? এখানে একটা ওয়ার্ড শিখে রাখতে পারেন, কনজোর আপ। কনজোর আপ মানে হচ্ছে কোনো কিছু মানে ইমিডিয়েটলি মাথায় ক্লিক করা, ইমিডিয়েটলি মাথায় আসা, রাইট, অথবা ধারণা খুঁজে পাওয়া। ওকে, আমি জাস্ট 30 সেকেন্ডস আপনাদেরকে সময় দিলাম, নট মোর দেন 30 সেকেন্ডস। 30 সেকেন্ডস পরে আমি আপনাদের একজন একজনের কাছ থেকে ফিডব্যাকটা নিব যে মানে রাইটিং, অথর, রাইটার এই ওয়ার্ড গুলো শোনার পর ইমিডিয়েটলি আপনার মাথায় একটা পিকচার আসে, হ্যাঁ, ওই পিকচারটা কি? আপনারা একটু চিন্তা করেন, চোখ বন্ধ করেন, ডিপ ব্রেথ নেন, দেন চিন্তা করেন। এই যে বাচ্চাটা যেভাবে মুখে অথর হাত হচ্ছে করছে, সেভাবে চিন্তা করেন আর কি। ওকে, কেউ অথর বলবেন? হচ্ছে কোনো বুকের হচ্ছে কোনো বই অথবা কোনো কিছুর লেখক। আর আসলে সূক্ষ্ম পার্থক্য করা মুশকিল।
নো নো নো, আর রাইটার এই কি এই যে ওয়ার্ডগুলো যেটা, যখন শুনেন। আমরা সবাই রাইটার, আমরা যারা কিছু লিখি সেগুলোই তো আমরা মানে রাইটার হিসেবে আছি। হুম হুম। আর যে জিনিসটা লিখতেছি সেটা রাইটিং। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। মানে এক কথায় আপনার খাতা একটা, আপনার মাথায় একটা খাতার যে ছবি আসছে, একটা কলম, আর এই দুইটার সমন্বয়ে একজন ব্যক্তি বসে আছে যে আসলে লিখছে, এই ধরনের একটা পিকচার সামনে আসছে না? এর চেয়ে ডিফারেন্ট কিছু কারো মাথায় আসছে? না স্যার। জি না। Yes, এই পিকচার গুলোই আসে, কারণ আমরা মনে করি যে রাইটিং মানে হচ্ছে জাস্ট একটা খাতা থাকবে, একটা কলম থাকবে, আর একজন ভদ্রলোক থাকবে। তো যেই লিখে তার নাম রাইটার কিংবা অথর, আর যে কাজটা করে, যে অ্যাক্টিভিটিটা করে, সেই অ্যাক্টিভিটির নাম হচ্ছে রাইটিং। এবার আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন, সেটা হচ্ছে, ধরেন আমি একটা কলম দিলাম আপনাকে, একটা খাতা দিলাম, আর আপনি তো মানুষ আছেনি। এখন এই তিনটা জিনিস থাকার পরও আপনারা লিখতে পারেন না কেন? ওয়াই কান্ট ইউ রাইট? যদি এটা একটা অ্যাক্টিভিটি হতো, ধরেন আপনাকে ফুটবল খেলতে নামিয়ে দেওয়া হলো, আপনি খেলা যেমনই পারেন, লিওনেল মেসি হলে আপনি লিওনেল মেসির মতো খেলবেন। বাট আপনি যদি কোনো খেলাও না পারেন, মাঠের এক কোনায় দাঁড়াই, আপনার নামটা তো প্লেয়ার হবে, তাই না? বল মারেন আর না মারেন, 90 মিনিটে মনে করেন আপনি 10 বার 10 বারও বল টাচ করলেন না, বাট স্টিল তো আপনার নাম প্লেয়ার। বাট যদি অ্যাক্টিভিটি হতো, খাতা কলম মাথা নিয়ে বসলে আমরা তারে রাইটার বলতে পারি না কেন, অথবা সে লিখতে পারে না কেন? কারণ রাইটিং একটা স্কিল, অ্যাক্টিভিটি না আসলে। অ্যাক্টিভিটি না, স্কিল। জি। ওকে, আমরা একটু অগ্রসর হই। আপনারা যা চিন্তা করছেন না, এই এখানে প্রশ্নের উত্তরে কি দেয় একটু দেখুন। এখানেও সেম কথাটাই বলতেছে, যে ইউ উড গিভ আ ডেসক্রিপশন সাচ এস এ পার্সন ইউজিং এ টাইপরাইটার, নোটপ্যাড, পেন্সিল, অ পার্সন উইথ এ ল্যাপটপ। মানে আপনাদের মাথায় তো এই চিন্তাটাই আসছে, তাই না? এখন আপনাদের জন্য আরো দুইটা প্রশ্ন এখানে নিচে লেখা আছে, সেই দুইটা প্রশ্ন হচ্ছে, ওয়াই ডাজ দিস পিকচার ক্লিক ইমিডিয়েটলি, মানে আপনার মাথায় এই পিকচারটাই কেন আসে? 1 নাম্বার কোয়েশ্চেন, আনসার দিবেন আপনারা। 2 নাম্বার কোয়েশ্চেন, ইজ রাইটিং অনলি অ্যান অ্যাক্টিভিটি অর সামথিং এলস? রাইটিং কি শুধুমাত্র একটা অ্যাক্টিভিটি নাকি অন্য কিছু? ওকে, আপনাদের মধ্য থেকে আমি কয়েকজনকে র্যান্ডমলি জিজ্ঞেস করবো, নাকি আপনারা ভলান্টারিলি উত্তর দিবেন? I think it is not only an activity, it is No, something no, else because প্রথমে ফার্স্ট কোয়েশ্চেনটা আনসার কয়েকজনের uh, কাছে শুনি। ওকে, রায়হান খান প্লিজ। okay, I think um, writer or author, it is when we think he is writer author, that means he has a pen or something else, that is he express his thinking on by writing on paper or any other things. So and this in this writing or in this writing in writing, uh, uh, pen is mandatory, paper is mandatory, or something else such as a laptop or notepad is mandatory. So these materials come in our mind. আমি বুঝতে And পেরেছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ রায়হান খান। ও, আমি একটা ডিসক্লেমার দিয়ে রাখি ক্লাসে, সেটা হচ্ছে আমাদের ক্লাসটা খুবই লিবারেল। হ্যাঁ, লিবারেল এই অর্থে যে আমাদের ক্লাসে চাইলে বাংলাও বলতে পারেন, ইংলিশও বলতে পারেন, আপনার গ্রামের ভাষাও বলতে পারেন। অফকোর্স চট্টগ্রামের ভাষা না, কারণ এটা সবাই বুঝে না, রাইট? সো মানুষ বুঝে এরকম যে কোনো ভাষায় বলতে পারবেন, রাইট? সো এটা খুবই লিবারেল ক্লাস। তো আপনারা ইংরেজি বলতে হবে সেজন্য মানে নিজেকে আড়াল করে রেখেন। ওকে, রায়হান যেটা বলার চেষ্টা করলো সেটা হচ্ছে, আমরা অফেন এই জিনিসগুলাই দেখি, অথবা এই ওয়ার্ডটার সাথে এই ছবিগুলো বেশি জড়িত, সেজন্য আমাদের মাথায় এসে এটাই আসে। ওকে, এনিওয়ান এলস, আর কেউ বলবেন? হ্যাঁ, আসলে রাইটার এবং রাইটিং এর বিষয়ে এটাই আছে, কিন্তু অথর সম্ভবত কিছুটা আলাদা হওয়ার কথা আর কি। মানে কোনো ওকে, আমার আমার প্রশ্নটা বইয়ের একটু লেখক অথবা philosophical। কোনো ইসের লেখক এরকম। হ্যাঁ, আমার প্রশ্নটা একটু ফিলোসফিক্যাল। হ্যাঁ, ফিলোসফিক্যাল এজন্যই যে, মানে এই চিত্রটাই কেন মাথায় আসতে হবে? দুনিয়াতে কি চিত্রের অভাব পড়ছে? আল্লাহ পাক কি দুনিয়াতে চিত্র কম রাখছে? না, মানে আমরা তো ছোটবেলা থেকে এটাই দেখে আসছি যে আমাদেরকে শেখানো হয়েছে যে প্রথমে হচ্ছে হচ্ছে ওই যে চক দিয়ে লেখা শেখানো হয়েছে। তো আমরা আসলে ওইভাবেই বড় হয়েছি, যার কারণে আমাদের মাথায় এটাই আসে যে লেখা মানে হচ্ছে কাগজ কলম থাকবে, আমরা লিখবো এরকমই কিছু। এই অলরাইট, জন্যই থ্যাংক মাথায় ইউ, এটা আছে। থ্যাংক ইউ। তার মানে এটা মানে একটা লং সাইকোলজিক্যাল ট্রেন আপের মধ্য দিয়ে আমরা গ্রো করেছি।
থ্যাংক ইউ। আর কেউ বলবেন প্রথম প্রশ্নের উত্তরে আপনার যদি ডিফারেন্ট কোনো পারসেপশন থাকে? ওকে, এবার তাহলে আমরা সেকেন্ড প্রশ্নটা একটু ডিল করি। ইজ রাইটিং অনলি অ্যান অ্যাক্টিভিটি অর সামথিং এলস? মানে রাইটিং কি শুধুমাত্র একটা অ্যাক্টিভিটি, যে খাতা কলম দিয়ে লেখা, আহ, এটাই কি শুধু, নাকি সামথিং এলস? আপনাদের It is, উত্তর শুনি, দেন উই উইল ফার্দার অ্যানালাইজ ইট। in my opinion, it is something else because uh, in during writing, one have to think something that he can express. He try to express by writing. That means at the same time, simultaneously, he have to think and write simultaneously. এক্স্যাক্টলি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন যেটা আমরা দেখবো সেটা হচ্ছে, মানে আসলে রাইটিং কে আমরা কেন অ্যাক্টিভিটি বলবো না, অথবা যদি বা অ্যাক্টিভিটি বলি তাহলে তার সাথে কি কি জিনিস জড়িত। যদি আমরা রাইটিং কে অ্যাক্টিভিটি না বলে অন্য কিছু বলি, দ্যাটটাই আমাদের কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে। লেটস মুভ ফরওয়ার্ড। ওকে, তো এটা হচ্ছে ফিলসফি অফ রাইটিং। এটা খুবই পপুলার একজন ব্যক্তি যার নাম আপনারা সবাই শুনেছেন, সেটা হচ্ছে নোয়াম চমস্কি। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লিঙ্গুইস্ট। সো নোয়াম চমস্কির রাইটিং রিলেটেড কিছু কথাবার্তা আছে, সেটার সাথে আরো কয়েকজন স্কলারের কথাবার্তা সংযুক্ত করে আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে রাইটিং ক্যান বি বোথ অ্যাক্টিভিটি অ্যান্ড প্রসেস। রাইট। সো রাইটিং কে দুই ভাবেই কল্পনা করা হয়, প্রসেস হিসেবেও কল্পনা করা হয়, এট দ্য সেম টাইম এটাকে এক ধরনের কি বলা যায়, অ্যাক্টিভিটি হিসেবেও কল্পনা করা। এখন যদি আমরা রাইটিং কে অ্যাক্টিভিটি খুব বলি, তাহলে তার সাথে কি কি সংশ্লিষ্ট, যেমন টেক্সচুয়াল প্রোডাকশন। টেক্সচুয়াল প্রোডাকশন মানে কি? টেক্সচুয়াল প্রোডাকশন মানে হচ্ছে জাস্ট আমরা যে ওয়ার্ড বাই ওয়ার্ড লিখে একটা সেন্টেন্স কনস্ট্রাক্ট করি, কিছু জিনিস লিখি, এটা বলে টেক্সচুয়াল প্রোডাকশন। এরপর আউটলাইনিং, টাইপিং, এই ওয়ার্ডগুলোর অর্থ আপনারা জানেন, সেজন্য আমি ব্যাখ্যা করছি। এডিটিং, এবং আরো দুটো ইম্পর্টেন্ট জিনিস আলোচনা করা হয়, সেটা হচ্ছে দ্য রাইট টাইম টু রাইট। কখন লেখালেখি করার জন্য সবচেয়ে উপযুক্ত সময়, সকালে, বিকালে, রাতে, ফেসবুকে, খাতায়, নোটপ্যাডে, কোথায়, মানে অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে নিয়ে আলোচনা করা হয়। অ্যান্ড দ্য লাস্টলি বাট নট লিস্ট, হাউ মাচ ওয়ান শুড রাইট পার ডে। এই পরামর্শগুলো আপনারা সব সময় শুনবেন, যে দিনে 1 ঘন্টা করে লেখার চেষ্টা করো, সকালবেলা লেখার চেষ্টা করো, অথবা রাতে ডায়েরি লেখার চেষ্টা করো। হুম। সো এই জিনিসগুলো ডিল করে যখন আমরা লেখাকে একটা অ্যাক্টিভিটি হিসেবে কল্পনা করি। রাইট। বাট অ্যাক্টিভিটি এবং প্রসেসের মধ্যে একটা, মানে ইম্পর্টেন্ট ডিস্টিংশন আছে। সেই ডিস্টিংশনটা আমরা নেক্সট স্লাইডে যাই, এরপরে ফিরে আসি। রাইট। এই চিত্রটাতে আপনারা কিছু দেখতে পাচ্ছেন কিনা? ক্যান এনিওয়ান রিড দেম আউট? এখানে কিছু লেখা আছে, অথবা এই চিত্রটা দেখে আপনার কি মনে হয় একটু আপনি বলবেন। যারা এতক্ষণ ধরে রেসপন্স করেননি তাদের কাছ থেকে আমি জোর করে হলো রেসপন্স আদায় করবো। ক্লাসে সাইলেন্ট লিসেনার হওয়ার সুযোগ নেই। আমি কি কড়া মাস্টার হব পুরো কোর্স জুড়ে, নাকি আপনাদের সাথে এই যে হেসে খেলে পুরো কোর্স কাটিয়ে দেবো, সেই সিদ্ধান্ত আপনাদের নিতে হবে। আপনারা ভলেন্টারিলি রেসপন্ড করলে আমি খুব সুবোধ বালকের মতো থাকবো। যদি আপনারা রেসপন্স না করেন, সেক্ষেত্রে আমাকে জোর করে, আপনার মানবাধিকার লঙ্ঘন করে আপনাকে বাধ্য করতে হবে। রাইট। I think this answer was into my the previous answer, of second question, because you have when you try to think something about something, then you must know about that. When we try to write something, that the raw materials must have in our mind, and it is from obviously Pustak. ওকে ওকে। সো এই ইংরেজি লেখাগুলো আপনারা কি পড়তে পারতেছেন? ইয়েস, ফ্রম পুস্তক টু মস্তক, মানে বই থেকে মাথায়, মাথায় থেকে খাতায় আর কি। এগুলা লিটারেলি কোনো ইংলিশ লেখা না, রাদার আমরা বাংলিশ বলতে পারি আর কি। রাইট। তো আমি একটু সংক্ষেপে জিনিসটা ব্যাখ্যা করি। সেটা হচ্ছে, একজন মানুষ যখন লিখতে বসে তখন তার দুইটা সাইড থাকে, একটা হচ্ছে ইনপুট ডিভাইস যেটাকে আমরা বলি, আর একটা হচ্ছে তার আউটপুট ডিভাইস। ইনপুট ডিভাইসটা তার মাথার মধ্যে স্টোরেজ করে, মানে আমাদের যে তথ্যগুলো, ওই রিলেটেড ইনফরমেশন গুলো, ক্রিয়েটিভিটি গুলো, ইমাজিনেশন গুলো ওখানে স্টোর করে। এরপরে ওই জিনিসটা আমরা লেখার সময় আমাদের কলম দিয়ে আসে। হ্যাঁ, সেজন্য এই
দুই ধরনের কানেকশনকে আমি দুইটা নাম দিয়েছি। হ্যাঁ, একটা হচ্ছে ফ্রম পুস্তক টু মস্তক, আর একটা হচ্ছে ফ্রম মাথা টু খাতা। তো আমি মানে এর চেয়ে সুন্দর শব্দ পাচ্ছিলাম না, সেজন্য এই পুস্তক মস্তক মাথা খাতা চালিয়ে দিয়েছি। রাইট। আমাদের ইনপুট প্রসেসটা হচ্ছে কি, ইনপুট প্রসেসটা হচ্ছে পুস্তক টু মস্তক। অর্থাৎ ধরেন আমি আপনাকে এখন বললাম যে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ পলিসি নিয়ে আপনি আমাকে 2 পৃষ্ঠার একটা আর্টিকেল লিখে দেন। লিটারালি আপনি পারবেন। আপনি হয়তো লিখবেন কিরকম, দিস ইজ এ সিগনিফিকেন্ট ইভেন্ট ফর আওয়ার কান্ট্রি। এরপরে কি, এরপরে ঘুরে ফিরে একটাই, যে ইট উইল ইম্প্যাক্ট অন আওয়ার বিজনেস। আমাদের বাংলাদেশের বিজনেসের জন্য অনেক বেশি ক্ষতি হবে, আমাদের রপ্তানি ব্যয় আমদানি ব্যয় বেড়ে যাবে, এরকম কয়েকটা কমন কথাবার্তা বলতে পারেন। যদি আপনি ইকোনমিক্সের স্টুডেন্ট হন অথবা এই জিনিসগুলো নিয়ে আপনার জানাশোনা ভালো থাকে, তাহলে হয়তো 2 পেজ আপনি লিখতে পারবেন। দ্য থিং ইজ, যখন আপনাকে খুবই পরিচিত একটা জগৎ সম্পর্কে লিখতে বলা হয়, আপনি যতটা কমফোর্টেবলি লিখতে পারেন, যদি অপরিচিত বিষয় সম্পর্কে লিখতে বলা হয় আপনি ততটা কমফোর্টেবল ফিল করেন। ধরেন এখানে ইকোনমিক্সে পড়েন কে কে আছেন, একটু হ্যান্ড রেজ করেন তো। ইকোনমিক্সে পড়ছেন কেউ আছেন? নাই। পলিটিক্যাল সায়েন্স, এনিওয়ান ফ্রম পলিটিক্যাল সায়েন্স? নোবডি। এনিওয়ান ফ্রম লিটারেচার, যে কোনো বাংলা ইংরেজি অঙ্ক? অঙ্ক তো লিটারেচার না। স্যার আমি ইংলিশ লিটারেচার পড়ি। ওকে, থ্যাংক ইউ। এখন ধরেন আমি এই যে ওনার নামটা আমি জানি না, মেবি সায়েমা। আমি সায়েমা আপুকে যদি এখন বলি যে আপনি ধরেন উইলিয়াম শেক্সপিয়রের কি বলা যায় ম্যাকবেথ নাটক নিয়ে আমাদের কিছু বলেন, তো এই সায়েমা আপু যদি পড়ে থাকেন, তাহলে উনি যেভাবে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে পারবেন, উনি যেভাবে আমাদেরকে একদম পয়েন্ট টু পয়েন্ট ধরে ধরে এই জিনিসটা ব্যাখ্যা করতে পারবেন, সেটি যদি আমরা এখানে ধরেন সায়েন্সের কোন স্টুডেন্টকে জিজ্ঞেস করি, ইঞ্জিনিয়ারিং এর কোন স্টুডেন্টকে জিজ্ঞেস করি, খুব স্বাভাবিকভাবে এই জিনিসটা সম্ভব না। লিখতে বললেও সম্ভব না। কেন? দ্য প্রবলেম ইজ হি ডাজ নট হ্যাভ এনিথিং ইন হিজ মাথা। রাইট। তার মাথায় এই জিনিস সম্পর্কে কোনো আইডিয়াই নাই। তো যদি আইডিয়াই না থাকে, সে নতুন করে ক্রিয়েট করবে কি, ওইটা সম্পর্কে ইমাজিন করে সে নতুন কি আবিষ্কার করবে? সো নোয়ান চমস্কি বলছেন যে রাইটিং ইজ আ নেভার এন্ডিং জার্নি এন্ড ইটস অল অ্যাবাউট ক্রিয়েটিভিটি। অর্থাৎ রাইটিংটা হচ্ছে একটা নেভার এন্ডিং জার্নি, অর্থাৎ এটা কখনো শেষ হয় না। আপনি একবারে শিখে ফেললেন নট নেসেসারিলি। এবং একই সাথে এটা হচ্ছে টোটালি ডিপেন্ড করে আমাদের ক্রিয়েটিভিটির উপর। তো এখন ক্রিয়েটিভিটি কেমনে তৈরি হয়? ক্রিয়েটিভিটি তৈরি হয় ওই জিনিস সম্পর্কে আপনার মাথায় যদি কিছু থাকে, বাট if your head is blank, bare of any information, you will not be able to generate your writing. রাইট। সো দেয়ারফর এই যে পুস্তক থেকে মস্তকের যে কানেকশনটা, এই কানেকশনটা অনেক বেশি জরুরি। আপনারা এই 2 কানেকশন সম্পর্কে একটু মাথায় রাখেন, হাতে নোট খাতা থাকলে লিখে রাখেন। আমরা একদম ক্লাসের কত আর 2-3 স্লাইড পরে এই জিনিসটার সাথে আরো একবার কানেক্ট করব যে কেন এই কানেকশনটা বোঝা অনেক বেশি জরুরি। রাইট। এরপরে দেখেন, ওই মস্তক থেকে কিংবা মাথা থেকে খাতায় যখন আমরা লেখাটা ট্রান্সফার করতে যাই, তখন আমরা বেসিক বড় বড় কিছু ভুল করি। 1 নাম্বার ভুল, সেটা হচ্ছে আমাদের মাথা তো ওই ইনফরমেশনটা প্রসেস করে, তাই না? কিন্তু আনফরচুনেটলি আমরা ওই প্রসেসিংটা করি আমাদের মাতৃভাষা। ধরেন আমি এখানে যদি এই যে মাহমুদ মিনহাজ আছে, মাহমুদুল হাসান সাকিব ভাই আছে, ওনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি, ভাই আপনি 5 মিনিট বাংলাদেশের পলিটিক্যাল বর্তমান সিচুয়েশন নিয়ে ভাবেন, ভাবার পরে ওই 5 মিনিটে আপনি যা যা পেয়েছেন আপনার ফাইন্ডিংস গুলোকে আপনি একটা প্যারাগ্রাফে সাজিয়ে লিখেন। তো সাকিব ভাই এবং মিনহাজ ভাই যেটা করবে সেটা হচ্ছে ওনারা এই জিনিসটাকে বাংলায় ভাববে, বাংলা ভাষায় ভেবে পরে যেটা করবে ওই আইডিয়াটাকে ইংলিশে ট্রান্সলেট করার চেষ্টা করবে। যেমন উনি বলবেন যে বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন এখন খুব খারাপ, রাজনৈতিক দলগুলো বর্তমান সরকারকে সহযোগিতা করছে না। এই 2টা লাইন উনি বাংলায় ভেবেছেন, পরে চিন্তা করবেন যে বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন এটা হচ্ছে সাবজেক্ট, সো দা পলিটিক্যাল সিচুয়েশন অফ বাংলাদেশ, আমি সাবজেক্ট তৈরি করলাম। এরপরে খারাপ, খারাপ ইংরেজি ব্যাড, আরেকটু অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করলে ডিট্রিমেন্টাল, আরেকটু অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করলে ইনকনভেনিয়েন্ট। হ্যাঁ, তো উনি লিখবেন ইজ ভার্ব, এরপর লিখবেন ইনকনভেনিয়েন্ট। এই যে প্রথমে বাংলায় ভেবেছেন, তারপর ওটাকে ইংলিশে ট্রান্সফার করেছেন।
এরপরে ভাববেন কি, পলিটিক্যাল দলগুলো সরকারকে সাহায্য করছে না, তাহলে সাবজেক্ট কি, পলিটিক্যাল পার্টি, দ্য পলিটিক্যাল পার্টিস অফ বাংলাদেশ। এরপরে করছে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর নট হেল্পিং অথবা কোঅপারেটিং, কাকে সহযোগিতা করছে না, দ্য ইন্টারিম গভর্নমেন্ট। এইভাবে আমরা চিন্তা যখন করি তখন দুই ভাবে আমাদের টাইম ওয়েস্ট হয়। এক, ওটাকে বাংলায় ভাবা। দুই, ওটাকে যখন আমরা ইংলিশে ট্রান্সলেট করতে যাই। ফলে এই দুই প্রসেসের ভিড়ে এবং স্ট্রাকচারের চিন্তায় আমাদের মাথা লিটারালি আর কাজ করে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, উই হ্যাভ টু ডু ইট, গভর্নমেন্ট শুড টেক অ্যাকশন। এসব টুকটাক কথাবার্তা বলে একটা সেন্টেন্স বারবার রিপিট করে আমরা ওই রাইটিংটা শেষ করে দিই। সো দ্য প্রবলেম ইজ, আমাদের এই প্রসেসের মধ্যেই এখনো পর্যন্ত আমরা মানে এই প্রসেসের আইসটা আমরা ব্রেক করতে পারি না, রাইট? তো আমরা যখন সামনে ক্লাসগুলো করব, এই দুইটা বিষয়কে, এই দুইটা প্রসিজারাল বিষয়কে মাথায় রেখে আমরা কিভাবে একদম এই প্রসেসটাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে করে আমাদের রাইটিংটা ডেভেলপ করা যায় সেটা নিয়ে চেষ্টা করব, রাইট? এই স্লাইডটা বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে কিনা, অর ডু ইউ হ্যাভ এনি কনফিউশন? বুঝতে পেরেছেন? ইয়েস, নো, ভেরি গুড, কিছু তো বলবেন। ইয়েস Yes, স্যার। sir. I can fully understand. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে এভাবে লাইটলি বোল্ডলি রিপ্লাই দিবেন, তাহলে মনে হবে আপনারা ঘুমিয়ে যাননি, রাইট? এবার আমরা একটু পেছনের স্লাইডে ফিরে যাই। পেছনের স্লাইডে এই যে প্রসেসের নিচে লেখা আছে এক্সপিরিয়েন্সিং দ্য ওয়ার্ল্ড, ইন্সপিরেশন, ক্রিয়েটিভিটি। সো আমরা যখন রাইটিং কে প্রসেস হিসেবে চিন্তা করি তখন এটার সাথে তিনটা টার্মিনোলজি খুব ক্লোজলি জড়িত। এক নাম্বার, এক্সপিরিয়েন্সিং দ্য ওয়ার্ল্ড। তো এক্সপিরিয়েন্স কয়েক ভাবে করতে পারি আমি। যেমন একটা হচ্ছে কবিরা যেভাবে করে, সে আকাশের দিকে, বাতাসের দিকে, তার প্রেয়সের দিকে তাকায় থাকে, তাকায় তাকায় সে অনেক কিছু ভাবে, অনেক কিছু চিন্তা করে, চিন্তা করে সে পৃথিবী সম্পর্কে একটা তার নিজস্ব আইডিয়া মানে গ্রো করার চেষ্টা করে। আবার যারা পাঠক তারা বইয়ের পাতার মধ্যে পৃথিবীকে অবজার্ভ করে। আবার যারা ইউটিউবার কিংবা বেশি সোশ্যাল মিডিয়াতে অ্যাডিক্টেড তারা বিভিন্ন জনের পোস্ট পড়ে, ভিডিও দেখে পৃথিবীকে অবজার্ভ করার চেষ্টা করে। সো এক্সপেরিয়েন্সিং দ্য ওয়ার্ল্ড ক্যান বি ইন মাল্টি ডাইমেনশনাল ওয়েজ, রাইট? অর্থাৎ এটি বিভিন্ন ভাবে হতে পারে, বাট দিস ইজ ইম্পর্টেন্ট টু গ্রো রাইটিং স্কিল। এই জিনিসটি আমি বলছি না, আমি বললে আপনারা আমাকে বকা দিতে পারতেন, ভুল বলতে পারতেন। সো এই জিনিসটা বলেছেন ওয়ার্ল্ডের সবচেয়ে মানে ওয়ান অফ দ্য টপ লিঙ্গুইস্ট, যারা এই রাইটিং নিয়ে কাজ করেছে, রাইটিং সাইকোলজি নিয়ে গবেষণা করেছেন, যাদের কথাকে লিঙ্গুইস্টিক্স এর ভাষায় মানে কোরআন শরীফের আয়াতের মতো বলা চলে, তাদের কথা। এরপরে যেটা হয়, এই ওয়ার্ল্ডকে এক্সপেরিয়েন্স করার পরে আমাদের ভিতরে একটা ইন্সপিরেশন গ্রো করে। ইন্সপিরেশন মানে কি, টু এক্সপ্রেস, মানে কোনো কিছু বলার জন্য এক ধরনের তাড়না কাজ করে। ধরেন আপনি যদি ডোনাল্ড ট্রাম্পের এই বিষয়টা জানতেন ভালো মতো, তাহলে আপনার ভিতরে একটা খচখচানি কাজ কাজ করতো, এই জিনিসটা আমি বলি, রাইট? তো যদি মনে করেন আপনার কাছে মনে হয় যে এই বিষয় সম্পর্কে আপনার খুব বিশদ ধারণা আছে, তখন আপনার ভিতরে এক ধরনের ইন্সপিরেশন কাজ করে, বা এটা আমি লিখি কোথাও, এটা আমি কাউকে জানাই, এই আইডিয়াকে আমি ট্রান্সমিট করি, রাইট? সো বলছে এই প্রসেসের মধ্যে যখন আমরা ওয়ার্ল্ডকে এক্সপ্লোর করি তখন একটা ইন্সপিরেশন কাজ করে। এই ইন্সপিরেশন থেকে যেটা জন্ম নেয় সেটা হচ্ছে ক্রিয়েটিভ। সো আপনারা অনেক সময় ক্রিয়েটিভ রাইটিং ওয়ার্ডটা শিখেছেন, তাই না? আপনারা শুনেছেন আগে ক্রিয়েটিভ রাইটিং ওয়ার্ডটা? জি স্যার, শুনেছি। মানে টাইম এন্ড অফার আপনাদেরকে বলবে যে আপনারা ক্রিয়েটিভ হইতে হবে, ক্রিয়েটিভ হইতে হবে, বাট ক্রিয়েটিভ কিভাবে হবে ভাই, এই আইডিয়াটা আপনাকে কেউ দেয় না। কিভাবে ক্রিয়েটিভ হবো, ক্রিয়েটিভ হওয়ার জন্য ভিতর থেকে ইন্সপিরেশনটা কাজ করতে হবে। এই ইন্সপিরেশনের জন্য ওয়ার্ল্ডটাকে এক্সপেরিয়েন্স করতে হবে, রাইট? সো এক্সপেরিয়েন্স কিভাবে কিভাবে হতে পারে, এটার অনেকগুলো ডাইমেনশন আছে। দ্য ওয়ে ইউ ফিল কমফোর্টেবল, আপনি ওইভাবে করার চেষ্টা করবেন। এবার দেখেন, যদি আমি রাইটিংকে একটা অ্যাক্টিভিটিতে কল্পনা করি, তাহলে ধরেন আমি কোন সময়টা রাইটিং এর জন্য উপযুক্ত এটা নিয়েও আপনাকে বিশদায় 1 ঘন্টার একটা লেকচার দিলাম। একদিনে কয় ঘন্টা করে লেখা উচিত এটা নিয়েও আমি আপনাকে 1 ঘন্টা আইডিয়া দিলাম। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমি আপনাকে বললে আপনার রাইটিং ডেভেলপমেন্ট এটা কোনোভাবে কোনো হেল্প করে কি? ইয়েস অর নো? বললাম একদিনে 3 ঘন্টা করে লিখতে হবে, সকালবেলা লিখতে হবে, ডাজ ইট ওয়ার্ক ইন টার্মস অফ ডেভেলপিং ইউর রাইটিং স্কিল? ইয়েস অর নো? স্যার। ইয়েস অর নো? No, sir. নো স্যার। Obviously, no. Never developed.
রাইট। কিন্তু আনফরচুনেটলি আমরা এই অ্যাক্টিভিটির মধ্যে সারা জীবন ঘুরপাক খাইতে থাকি আর কি। হ্যাঁ। সো কিন্তু আমরা আমাদের ফুল কোর্স জুড়ে এই রাইটিংকে একটা প্রসেস হিসেবে ধরে নিয়ে এই প্রসেসকে ডেভেলপ করার জন্য যে যে সাইন্টিফিক মেথডস গুলো আছে ওই মেথডস গুলোই ফলো করার চেষ্টা করবে ইনশাল্লাহ। সো রাইটিং এর ফিলোসফিটা আপনাদের কাছে ক্লিয়ার কিনা, অর ডু ইউ হ্যাভ এনি কনফিউশন? রাইট। যদি কনফিউশন না থাকে, লেটস মুভ ফরওয়ার্ড। দ্য নিড টু মাস্টার ইংলিশ রাইটিং, এটা নিয়ে আমার কাছে মনে হয় আমার চেয়ে আপনারা বেশি বলতে পারবেন আর কি। আমি কয়েকজনের কাছ থেকে শুনি আপনারা রাইটিং কোর্সে ভর্তি হয়েছেন, মানে আমি অবশ্যই ধরে নিতে পারি যে আপনাদের মনে হচ্ছে রাইটিংটা আপনার লাইফে খুবই ইম্পর্টেন্ট। নাও দ্য সেকেন্ড কোয়েশ্চেন ইজ, আপনার কাছে আমি শুনবো যে ওয়াই ডু ইউ থিঙ্ক দিস ইজ ইনক্রেডিবলি ইম্পর্টেন্ট ফর ইউর লাইফ? কেন আপনার কাছে মনে হচ্ছে রাইটিং শেখাটা জরুরি অনেক বেশি? আমি এক এক করে সবার কাছে শুনি আর কি। যিনি আগে বলতে চান, অফকোর্স ইউ আর ওয়েলকাম। জাস্ট 10 সেকেন্ড করে Okay, শুনবো কেন মনে হচ্ছে। let me tell you. I'm doing ITS, so I'm quite good in C module. Can you hear me, sir? হ্যাঁ হ্যাঁ, শিওর। Yeah. So I obtained my desired score in C module, uh, except writing. So I'm having a problem here. So I want to improve in writing. I am struggling. I feel like I have got stuck here. So ওকে that's why. ওকে, থ্যাংক ইউ। তার মানে উনি একটা কনক্রিট আইডিয়া দিয়েছেন, সেটা হচ্ছে ভাই আমার বিদেশে পড়া লাগবে অথবা বিদেশে কাজ করার জন্য আইএলটিএস দিতে হবে। সো আইএলটিএস এর একটা সিগনিফিকেন্ট পার্ট হচ্ছে রাইটিং। এই রাইটিং এ ভালো করতে হলে আমাকে আহ, সেজন্য আমার রাইটিং স্কিলটা ইমপ্রুভ করা দরকার। হ্যাঁ। এবং এই বাইরে পড়তে যাওয়ার জন্য আইএলটিএস দেওয়ার সাথে অনেকগুলো জিনিস রিলেটেড, তাই না? স্কলারশিপ পাওয়া রিলেটেড, কোথাও ইন্টার্নশিপ করা রিলেটেড, ভিসার জন্য অ্যাপ্লাই করতে ইন্টারভিউ দিতে হয়, অনেক কিছু রিলেটেড এর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ সাবি ভাই। এনিওয়ান এলস? জি, রাইটিংটা এখন প্রফেশনাল পারপাসে অনেক দরকার হয়, ইমেল লেখার জন্য। তারপর একাডেমিক রাইটিং এর জন্য খুব দরকার হয়। যেমন মানে যদি বাংলাদেশেই থাকি, বিদেশ না যাই, তাহলেও দেখা যাবে যে আমার ইংলিশ বলার তেমন প্রয়োজন হয় না, কিন্তু লেখার প্রয়োজন সবসময় হয়। তো সেক্ষেত্রে ওকে, মেবি উনি আউট অফ কানেকশন হয়ে গেছেন। আচ্ছা, আর কেউ বলবেন? মানে আপনার যে নিডটা এখন, হ্যাঁ, আপনি কেন রাইটিং শিখছেন? ভাই, আমি বলতে চাচ্ছি, হ্যাঁ শিওর। আহ, ভাই আমি হচ্ছে গবেষণায় ক্যারিয়ার করতে চাই। তো সেই জায়গায় আমার মনে হয় যে একজন আম, পাঠক যিনি আমার লেখাটা পড়বেন বা আমার গবেষণাটা পড়বেন, যদি এটা লেখাটা ভালো না হয় বা সুন্দর না হয়, তাহলে তিনি এটা পড়ে মজা পাবেন না বা পড়বেন না। সেজন্য হচ্ছে আমি মনে করি যে আমার রাইটিংটা আরো ডেভেলপ করা দরকার। আচ্ছা, ওনার মজা তো অনেক পরে, আপনার নিজের ভালো লাগবে কিনা? ধরেন আপনি একটা গবেষণা, অনেক উচ্চমার্গের গবেষণা করলেন, বাট লিখতে গিয়ে আসলে আপনি যেটা বলতে চেয়েছিলেন লেখার কারণে ওই জিনিসটা পোর্ট্রে করতে পারলেন না। তো পাঠক কি ভাবছে এটা পরের ব্যাপার, আপনার নিজের ভালো লাগবে এটা। না, অবশ্যই না। রাইট। ওকে, আর কেউ বলবেন? জি ভাই, আমি বলতে চাচ্ছিলাম, আমি একটা অ্যাডমিশন কোচিং এ ক্লাস নেই তো। ওদের রাইটিং ক্লাস করাতে গিয়ে আমার কিছু কিছু জায়গায় মনে হয় যে আমার আর একটু জানা দরকার, এটা একটা ইস্যু। এন্ড সেকেন্ড আরেকটা ইস্যু, আমিও আইএলটিএস এর জন্য চাচ্ছিলাম আমার ইংলিশটা একটু বেটার হোক। গুড। আপনার মতো শিক্ষক কারো থাকুক বাংলাদেশে। হ্যাঁ, এটি খুবই ভালো হইতো আর কি। আমাদের মাস্টাররা যেটা হয় নিজে না জানলেও কোনো মতে ভুগি যুগি করে আমাদেরকে পড়ায় ফেলতো আর কি। সো আমরা সাধুবাদ জানাতেই পারি জাকি তাজওয়ারকে। ওকে, আমাদের ফিমেল পার্টিসিপেন্টরা কথা বলছেন না আর কি ক্লাসে। সো আই আস্ক ইউ টু স্পিক আপ প্লিজ। স্যার, আমার কাছে মনে হয় যে রাইটিং শেখাটা জরুরি, কারণ হচ্ছে আমি নতুন শুরু করেছি তো ইংলিশ লিটারেচার ক্লাস। তো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন ওই ধরনের কোর্সে হয়তো আমি ধরতে পারছিলাম, কিন্তু হচ্ছে ওভাবে মানে আমি যেভাবে চাচ্ছি ওভাবে গুছিয়ে লিখতে পারি নাই, যার কারণে হচ্ছে মনে হচ্ছে যে রাইটিং পার্টটা আরো ইমপ্রুভ করা দরকার। এক্স্যাক্টলি। আমিও ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি। সো ফার্স্ট ইয়ার একদম শুরুর দিকে ফার্স্ট সেমিস্টারে আমিও সেম প্রবলেমে ভুগেছিলাম, যে একটা কবিতার ক্রিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিংটা আমি অনেক ভালো বুঝতেছিলাম। আমার কাছে মনে হচ্ছিল টিচার যেভাবে পড়াচ্ছে তার চেয়েও আমি আরো অনেকগুলো ডাইমেনশন দিচ্ছিলাম, কিন্তু এটা যে কিভাবে লিখবো সাজিয়ে
এই জিনিসটা ভাবতে ভাবতে পরীক্ষার খাতা শেষ। রাইট, সো দ্যাটস গুড। আর কেউ বলবেন? জান্নাতুল ফেরদাউস আছেন, নৌসিন তাহিরা আছেন, বিল্লাল হুসাইন আছেন, সাইফুল। আপনারা কেউ কিছু বলবেন? আছেন ক্লাসে? মাঝে মাঝে হাত ডাক দিয়েন। জি Sir, স্যার, can you আসছি, hear me? আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল স্যার আপনার ক্লাস। না, এটা তো বলতে বলিনি আমার ক্লাস ভালো ছিল খারাপ ছিল, তো পরে বলবেন। বলবেন যে আপনি কেন শিখতেছেন রাইটিংটা। আমার ক্লাস ভালো হয়ে আপনার কোনো লাভ আছে? আমি রাইটিংটা শিখতেছি মূলত। আমি এক পেজ লেখার পরে দ্বিতীয় পেজ আটকে যাচ্ছি। আমার চিন্তা ভাবনা আরো বেশি উন্নত করার জন্য আমি লিখতে গিয়ে থমকে যাচ্ছি, মানে এটা ঠিক হচ্ছে কিনা হচ্ছে না, বারবার ভুলে যাচ্ছি, অথবা নতুন শব্দ আনতে পারতেছি না। তো আমার অজানাটাকে জানার জন্য আমি আসলে মূলত রাইটিংটা রাইটিং কোর্সে ভর্তি হয়েছি। ওকে, দ্যাটস গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, আমরা একটু জাস্ট যেগুলো কমন, মানে যেগুলো ফ্যাক্ট আর কি, হ্যাঁ, সেগুলো নিয়ে আলাপ করি। যেমন এক নম্বর হচ্ছে গ্লোবাল কমিউনিকেশন। এটি নিয়ে আমার মানে একটা শব্দ বলারও দরকার নাই যে ইংলিশটা গ্লোবাল কমিউনিকেশন কেন দরকার, আপনারা সবাই জানেন। দুই নম্বর একাডেমিক এন্ড প্রফেশনাল সাকসেস। আপনারা জানেন ইউনিভার্সিটি লেভেলে কিংবা হায়ার স্টাডিজের জন্য ইংরেজি ভাষাটা লাগবেই আর কি। হ্যাঁ, সো আমি কিছুদিন আগে আমাদের একজন টিচারের সাথে কথা বলছিলাম আমেরিকাতে। উনি মূলত পড়াশোনা করেছেন উর্দু বিভাগে, ফলে ইংলিশটা তো ওভাবে ফোকাস করার সুযোগ হয় না। পরে উনি ওখানে গিয়ে স্কুলে ভর্তি হয়েছেন, একটা রাইটিং শেখার স্কুলে আমেরিকাতে গিয়ে। উনি বলছেন যে আমি লেখার কারণে অনেক বেশি স্ট্রাগল করেছি, যে আমার ব্যাচমেট যারা ইংলিশটা একটু ভালো পারে তাদের পিএইচডি করতে লেগেছে 2 বছর 2.5 বছর। আমার মানে 1-1.5 বছর 2 বছর সময় লেগেছে যা সেই প্রফেশনাল পিরিয়ডটা পার করতে, যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা অর্জন করতে। সো একাডেমিক ডেভেলপমেন্টের জন্য, প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য দিস ইজ মাস্ট। হ্যাঁ, ধরেন মানে আমরা তো কোনো প্রোগ্রাম করে ফেললে এমনি করে ফেলি, বাট যারা কর্পোরেট সেক্টরে কাজ করে আপনারা দেখবেন যে প্রত্যেকটা প্রোগ্রাম করার জন্য, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য মানে এই জিনিস একটা কনসেপ্ট পেপার ডিজাইন করতে হয়। তো এই কনসেপ্ট পেপার ডিজাইন কাজ তারাই করে যারা এই রাইটিং এ খুব ভালো। হ্যাঁ, এবং এটা এক্সট্রা একটা টাকা পয়সা পায়। যেমন গত কিছুদিন আগে আমিও একটা কোম্পানির, আপনারা জানেন ওই যে আকিস গ্রুপের একটা প্রকাশনা সংস্থা আছে, যে আকিস মনোয়ার নাকি যেন, আমি ভুলে গেছি। হ্যাঁ, ওনাদের একটা ট্রান্সলেশন করে দিয়েছি 5 থেকে 7 পৃষ্ঠা, ভালো মানের টাকা পয়সা পাইছি। টাকার অ্যামাউন্টটা বলতেছি না, বললে আপনারা ভাগ চাওয়া শুরু করবেন। রাইট, এরপরে হাইয়েস্ট কোর্স ইন রাইটিং সেকশনস। অফকোর্স আমাদের প্রত্যেকটা মানে একদম ইউনিভার্সিটি থেকে শুরু করে পিএইচডির জন্য অ্যাপ্লাই করার জন্য যে পরীক্ষাগুলো দিতে হয় সেখানে অফকোর্স ইংলিশ রাইটিংটা লাগবে আপনার। আমি একদম ধরে ধরে বলি, ধরেন আপনি ইন্টারমিডিয়েটে পড়েন, ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিবেন, আপনার রাইটিং মাস্ট। ধরেন আপনি ইউনিভার্সিটিতে পড়েন, ওই ইউনিভার্সিটিতে একাডেমিকলি আপনার ভালো করতে রাইটিং মাস্ট। ধরেন আপনি একাডেমিক কোনো মতো পার করে ফেলছেন, এখন মাস্টার্স এর পরে আপনার মনে হইতেছে না আমি একটু বিসিএস দিই, বিসিএস এ 200 নম্বরের ইংলিশ আছে। রাইট, সরি, বিসিএস এ আপনার 200 নম্বরের ইংলিশ রয়েছে। আবার ধরেন আপনার মনে হচ্ছে কোনোভাবে না আপনি বিসিএস দিবেন না, আপনি বাইরে পড়তে যাবেন। তো বাইরে পড়তে যাওয়ার জন্য আপনার আইএলস দিতে পারেন, জিআরই দিতে পারেন। সো আইএলস দেন অথবা জিআরই দেন, আপনার এখানে রাইটিং মাস্ট। আইএলস দিলে আপনাকে, আইএলস এ তো আলাদা সেকশনই আছে রাইটিং এর জন্য। আবার আপনি যদি জিআরই দিতে চান সেখানে আপনার জিআরই তে একটা ক্রিটিক্যাল পার্ট আছে, ক্রিটিক্যাল রাইটিং পার্ট। হ্যাঁ, ওই রাইটিং পার্ট আপনাকে লিখতে হবে। ধরেন আপনি বাইরেও পড়তে যাবেন না, আপনি চাচ্ছেন আইবি এর এমবিএ ভর্তি পরীক্ষা দিতে। হ্যাঁ, আইবি এর এমবিএ তো খুব হাই প্রফেশনাল একটা ডিগ্রি। তো ওই আপনি পরীক্ষাটা দিতে চাচ্ছেন, সেখানেও আপনাকে রাইটিং সেকশন রয়েছে। আবার ধরেন আপনি সবকিছু পার করে ফেলছেন, এখন আপনি বিদেশে পড়তে যাবেন। তো বিদেশে পড়তে যাবেন, স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছেন, স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করে আপনাকে একটা রাইটিং স্যাম্পল দিতে হয়। তো রাইটিং স্যাম্পলের জন্য আপনার ইংরেজি লাগবে। ধরেন ওখানে চলে গেছেন, ইউনিভার্সিটিতে আপনি স্কলারশিপ পেয়ে গেছেন, পাওয়ার পরে আপনার তো ওখানে গিয়ে রিসার্চ করতে হবে, আপনার প্রফেসরের সাথে যোগাযোগ করতে হবে, আপনার ক্লাস নোট করতে হবে, পরীক্ষা দিতে হবে। মানে ইংরেজি নিয়ে আর কি বলবো, হ্যাঁ, আর বলার কিছু নাই আর কি। বুঝতে পারছেন? অর্থাৎ আপনার এই হাই যে কি বলে পরীক্ষাগুলো রয়েছে, পরীক্ষাগুলোতে হাই স্কোর পাওয়ার জন্য আপনার এই ইংলিশটা লাগবেই। Right? আমার স্লাইডে কি সমস্যা হচ্ছে? Yes, Yes, sir. it is Yes, black Divided. now. sometimes it become disappear. ওকে,
লেট মি সর্ট ইট আউট। ওকে, এখন মেবি আসছে না? ইয়েস ইয়েস। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোনো সমস্যা ফেস করলে একটু ইমিডিয়েটলি আমাকে নোটিস করবেন। এরপরে ইমপ্রুভ কমিউনিকেশন স্কিলস, এটা তো বললাম না, একজন ভাই বলেছেন যে ওনাকে মোর অফেন এই রাইটিং এ যোগাযোগটা করতে হয়। এরপর অপরচুনিটিস ফর স্কলারশিপ এন্ড ইন্টার্নশিপ। তো এটা আমি একটু এক্সপ্লেন করি। ধরেন আমি তো নিজেই চেষ্টা করছি বাইরে পড়তে যাওয়ার জন্য। ফলে আমি বেশ কজনের সাথে কথা বলেছি যারা খুব ভালো স্কলারশিপ নিয়ে বাইরে পড়াশোনা করছে। তাদের সবারই একটা কমন কথা, সেটা হচ্ছে আপনার স্কলারশিপ দুইটা জিনিসের উপর নির্ভর করে। আপনার সিজিপিএ কেমন, আপনি অনার্স মাস্টার্সে কি করেছেন, ডাজন্ট ম্যাটার। কারণ বাংলাদেশের সিজিপিএ কে তারা খুব বেশি ভ্যালু দেন, তারা এই এডুকেশন সিস্টেমটারই মানে খুব ভালো চোখে দেখেন। ফলে তাহলে তারা কিসের উপর ভিত্তি করে স্কলারশিপটা দেয়? তিনটা জিনিস। এক, আপনার এই জিআরই, তারপর জিম্যাট, আইএলটিএস, এগুলাতে ভালো মার্কস। দুই নাম্বার হচ্ছে আপনার রাইটিং স্যাম্পলটা, যে রাইটিং স্যাম্পলে তারা আপনার ক্রিটিক্যাল অ্যানালিসিস, রাইটিং স্কিল ডেভেলপ, মানে কেমন ডেভেলপ, এটা যাচাই করবে। ফাইনালি আরেকটা জিনিস, সেটা হচ্ছে আপনার কোনো রিসার্চের দক্ষতা আছে কিনা। দক্ষতা থাকলে আপনার রিসার্চ পেপারটা পাঠাইতো। এই তিন জায়গায় আপনাকে মাস্ট মানে রাইটিংটা লাগবে। এখন আপনাদেরকে একটা চূড়াগুলি শিখাই দিই আর কি। চূড়াগুলিটা হচ্ছে ধরেন চ্যাট জিপিটি দিয়েও তো অনেক কিছু লেখা যায়, তাই না? তো এখন আবার নিজের লেখা শেখার দরকারটা কি? এটার উত্তর খুব সহজ। আপনি রাইটিং স্যাম্পলটা চ্যাট জিপিটি দিয়ে লিখতে পারেন, হ্যাঁ, কিন্তু ওখানে গিয়ে যে পরীক্ষা দিতে হবে আপনাকে খাতায়, ওই পরীক্ষাটা কে দিবে? ওখানে গিয়ে যে আপনার প্রতিনিয়ত যোগাযোগটা করতে হবে, আপনাকে চাকরিতে লিখতে হবে, ওই লেখাটা কি চ্যাট জিপিটি লিখে দিবে? Right. তো ওই শর্টকাট অনেকগুলো ওয়ে আছে যেগুলো আপনার কাছে ইমিডিয়েটলি লুক্রেটিভ মনে হইতে পারে, ওয়াও, এভাবে তো আমি চাইলে জিনিসটা সর্ট আউট করতে পারি। বাট এটা খুবই ভেগ একটা জিনিস এবং ভঙ্গুর একটা জিনিস। তো সাস্টেইনেবিলিটি তো নাই, বরং এটার কোনো ফিজিবিলিটিও নাই মার্কেট। তো এটা নিয়ে আর কেউ কথা বলবেন কিনা, এনিওয়ান ফ্রম ইউর সাইড? নিট নিয়ে আর কোনো কথা বলবেন কিনা? না, মনে হয় সবারটাই এসে গেছে মনে হয়। ওকে, থ্যাংক ইউ। এবার আপনাদের কাছে প্রশ্ন, সেটা হচ্ছে আমি বারবার আপনাদের প্রশ্নটা কেন করছি, কারণ আজকের ক্লাসটা হচ্ছে অনেকটা আইস ব্রেকিং সেশনের মতো, হ্যাঁ। সো আইস ব্রেকিং সেশনে আপনাদের কাছ থেকে এই কথাগুলো শোনা আমার খুব জরুরি আর কি। কারণ আপনারা জানেন যে গত ব্যাচে আমার কোর্সটা করেছেন এরকম কেউ আছে কিনা জানি না। গত কোর্স আমরা যা পড়াইছি তার 60% এই মানে এই ব্যাচে আমরা চেঞ্জ করে ফেলেছি। চেঞ্জ করে ফেলেছি মানে এটা আপগ্রেড করেছি, নতুন নতুন জিনিস সংযুক্ত করেছি, কিছু জিনিস অদল বদল করেছি। তো রেগুলারলি এটা আপডেট করছি। এই আপডেটেশনের একটা চমৎকার ওয়ে হচ্ছে আপনাদের ফিডব্যাক। যে আপনারা বলেন যে এই জিনিসটা এইভাবে, তখন আমি আরেকভাবে ভাবি যে না, স্টুডেন্টদেরকে এভাবে ওই জিনিসটা ডেলিভার করা যায়। ওকে, এখন যে প্রশ্নটা সেটা হচ্ছে হোয়াট ডাজ মাস্টারি লুক লাইক। মাস্টারি জিনিসটা কি? মানে মাস্টারি মানে আমি যেটা করতেছি সেটা না। মাস্টারি মানে হচ্ছে কোন একটি স্কিলের দক্ষতা। দক্ষতা জিনিসটা আপনাদের কাছে কি? ধরেন আমি বললাম যে আপনি রাইটিং এ দক্ষ। So, এই রাইটিং এ দক্ষতা জিনিসটা কি, এটা দেখতে কেমন? আপনি কাকে বলবেন এই লোকটা রাইটিং এ দক্ষ? কোন কোন জিনিস ঠিক থাকলে বলবেন? কেউ বলবেন? এনিওয়ান? যদি উনি মানে যা কিছু উনি চায় বা যে কোনো বিষয় উনি রাইটিং এ খুব ভালোভাবে মানে আর কি ফুটিয়ে তুলতে পারে, এবং ওনার যে লেখা সেটা পড়েও আমরা খুব মানে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে যাই, মানে মাঝপথে ছেড়ে দিই না, তখন মনে হয় যে উনি রাইটিং এ ভালো। না, তাহলে তো আপনার দৃষ্টিতে নোয়াম চমস্কিও খুব খারাপ রাইটার। রাইটিং এ ভালো হওয়ার জন্য আমার কাছে মনে হয় প্রথম হচ্ছে যে সেন্টেন্স প্যাটার্ন, আর হচ্ছে গিয়ে বানান কারেকশনের যে বিষয়টা। মানে একটা হচ্ছে কারেকশন, মানে স্পেলিং এর কারেকশন, আর একটা হচ্ছে সুন্দর সেন্টেন্স স্ট্রাকচার, গুড। দ্বিতীয়ত পরে হচ্ছে ইনফরমেশন থাকতে হবে প্রচুর। ইনফরমেশন যদি না থাকে তাহলে রাইটিং স্কিল ভালো না। মানে ইনফরমেশন অবশ্যই রিলেটেড ইনফরমেশন, রেলেভেন্ট হ্যাঁ ইনফরমেশন। হ্যাঁ হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। নাজমুল সাকিব ভাই বলেছেন যার লেখা আমরা শেষ পর্যন্ত পড়ি সে ভালো রাইটার। তো আপনার দৃষ্টিতে আসলে কি বলা যায়, নোয়াম চমস্কিও ভালো রাইটার না, কারণ তার লেখা আপনি পড়া শুরু করলে মাথা আউলাই যাবে। শেষ করতে করতে আপনার ধরেন 10-12 বার উঠতে হবে টেবিল থেকে। তো সে ভালো রাইটার না। রাইট। আর কেউ বলবেন? আচ্ছা, আপনাদের একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে না বলার মধ্যে কি কি কল্যাণ রয়েছে।
যে কল্যাণ আপনারা আহরণ করার জন্য নিজেকে নীরব রেখেছেন, অথবা যারা কথা বলছেন তারা কি এমন মহা ক্ষতি করে ফেলছেন? ওকে, সো আমরা দেখি যে হোয়াট ডাজ মাস্টারি লুক লাইক। এক নাম্বার, আপনাদের অনেকগুলো কথা এটার সাথে মিলে যাবে। এক নাম্বার হচ্ছে লেখালেখিতে দক্ষ মানে হচ্ছে তার লেখার মধ্যে ক্ল্যারিটি থাকবে। সো ক্ল্যারিটি মিনস ইউর আইডিয়াস আর ইজি টু ফলো। ধরেন আমি এখানে আমার নিজেরই একটা এক্সাম্পল দিই। আমি 2019 সালের শেষ দিকে, ডিসেম্বরের দিকে একটা ইংলিশ পত্রিকা একটা লেখা জমা দিয়েছি। হুম, ওই লেখাটা আমি গত 3-4 দিন আগে একটা চাকরিতে অ্যাপ্লাই করার জন্য ওই লেখাটা আমি কালেক্ট করেছি। ওই লেখাটা পড়ে আমি নিজে পড়তে অনেক কষ্ট হচ্ছে, নিজে বুঝতে অনেক কষ্ট হচ্ছে, যে সব বোমবাস্টিক শব্দ ব্যবহার করেছি। এক একটা সেন্টেন্স মনে করেন 5 লাইন, 6 লাইন, 7 লাইন, মানে ওই লেখাতে দেখাই দিছি যে আমি লেখা পারি। হ্যাঁ, ওই লেখা এখন এসে আমার কাছে মনে হচ্ছে যে এটা কোনো লেখা হলো, বাট ওই সময় আমার মনে হয়েছিল ওয়াও, আই এম ভেরি গুড এট রাইট। হ্যাঁ, তো বিকজ ওই লেখাটা স্ট্রাকচারালি অনেক সুন্দর ছিল, ভালো ভালো ওয়ার্ড ইউজ করেছি, বাট আনফর্চুনেটলি ওই লেখায় না ক্ল্যারিটিটা ছিল না। প্রথম লাইন পড়ার পর দ্বিতীয় লাইনে আসলে আমি প্রথম লাইনে কি বলতে চাইছি এটার সাথে কোনো কানেক্ট আমি নিজে করতে পারতেছিলাম। রাইট, সুযোগ থাকলে আমি লেখাটা আপনাদের ইয়াতে দিব, কি বলে, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব, যেন আপনারা বুঝতে পারেন যে একজন নবীন লেখক যে নতুন নতুন শব্দ ব্যবহার করতে শিখছে তার লেখাটা কতটা জটিল হয় এবং পড়ার জন্য কতটা ঝামেলার হয়। হ্যাঁ, এটা আমি গ্রুপে দিব। তো এক নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে যে ইট হ্যাজ টু হ্যাভ ক্ল্যারিটি, যে এটা যেন মানুষ ইজিলি ফলো করতে পারে। এক নাম্বার। ওকে, আমার কথা কি শোনা যাচ্ছে এখন? মেবি ডিসকানেক্টেড হয়ে যাবে। আমার কথা কি শোনা যাচ্ছে এখন? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। Yes, sir. Okay, আমার ওয়াইফাই কারেন্ট চলে গেছিল, আবার কানেক্ট করেছি। সরি, সরি ফর দ্য ইন্টারাপশন। ওকে, সো আমরা যেটা বলছিলাম যে এক নাম্বার ক্রাইটেরিয়া হচ্ছে সেখানে অফকোর্স ক্ল্যারিটি থাকতে হবে। নাম্বার 2, টোন অ্যাওয়ারনেস। রাইট, সো এই টোন অ্যাওয়ারনেস নিয়ে আমরা এখন আলাপ করব না, বিকজ ইটস লিটল বিট অ্যাডভান্সড আলাপ। তো আমরা এই টোন অ্যাওয়ারনেস নিয়ে একটু পরে কথা বলি। 3 নাম্বার হচ্ছে গ্রামার এন্ড স্টাইল। সো গ্রামার আপনারা সবাই জানেন। হ্যাঁ, গ্রামার মেবি এখানে যারা আছেন আপনারা সবাই আমার চেয়ে বেশি গ্রামাটিক্যাল রুলস জানেন, আমি সম্ভবত আপনাদের চেয়ে কম গ্রামার জানবো। বাট স্টাইল, স্টাইল মানে আপনারা কি বুঝেন আমাকে একজন বলবেন যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই স্টাইল? আমার তো আমরা সবাই বুঝি সাবজেক্ট, ভার্ব, সেন্টেন্স স্ট্রাকচার। স্টাইল বলতে অ্যাক্টিভ ভয়েসে লিখবো নাকি প্যাসিভ ভয়েসে লিখবো এরকম কিছু? না, এটা একটা পার্ট। মানে আমরা সাধারণত সাধারণত স্টাইল বলতে মনে করি যে ওই যে চুলের কাটিং একটু ভালো I হবে। think, sir, style means the way how I write and speak. দ্য এক্সপ্রেসিং ওয়ে অফ, মানে কোনো লেখা, অনেকজনের লেখা মনে হয় যে কিছুটা কাব্যিক ছন্দে লেখে, অনেকের লেখাগুলোর ভিতরে হচ্ছে মনে হয় যেন অনেক বেশি গাম্ভীর্য থাকে, মানে শব্দগুলোর ব্যবহার। এরপরে হচ্ছে আবার অনেকে মনে হয় যেন খুব এক্সপ্রেসিং ওয়েতে লেখে, যে আপনি একটানে পড়াটা পড়ে ফেলবেন, আপনার কাছে মনে না হবে না যে না অনেক না, পড়লো। থ্যাংক ইউ এটা থ্যাংক ইউ, এটা না, এটা না। আহ, যখন আমরা স্টাইলকে একটা ইউনিভার্সাল টার্ম হিসেবে বলতেছি তখন এটা সাবজেক্টিভ থাকে না। সাবজেক্টিভ মানে হচ্ছে আমি আমার মতো করে লিখবো, মুশফিক মুশফিকের মতো লিখবে, রায়হান রায়হানের মতো লিখবে। তো এটাকে স্টাইল বলে না। স্টাইল যখন আমরা একটা গ্রামারের মানে একটা লেখার টার্ম হিসেবে ইউজ করছি, তার মানে হচ্ছে একাডেমিক রাইটিং এর কিছু ফর্ম আছে। রাইট, ওই ফর্ম গুলাকে মিন করতে। ধরেন আপনাকে প্যারাগ্রাফ লিখতে বলা হলো, সেখানে আপনি লিখছেন যে আই কান্ট ইভেন ওয়েট ফর হিম বিকজ হি ওয়াজ বিং লেট। এই লেখাটা আপনি লিখছেন, লেখাতে কোনো ভুল নাই, গ্রামাটিক্যালি কারেক্ট, বাট স্টাইলিস্টিকলি লেখাটা কারেক্ট না। কয়েকটা কারণে। এক নাম্বার,
একটা প্যারাগ্রাফ রাইটিং এ সাবজেক্টিভ কোনো ওয়ার্ড মানে থাকতে পারে না, বাট আপনি লিখেছেন, আপনি আই লিখেছেন, 1 নম্বর স্টাইলিস্টিক ভুল। 2 নম্বর লিখেছেন আই কান্ট, কান্ট লিখেছেন না? তো এই কান্ট এটাকে গুলাকে বলে কন্ট্রাকশন। দ্বিতীয়ত কন্ট্রাকশন আপনি ইউজ করতে পারবেন না, রাইট? সো কন্ট্রাকশন আপনি ইউজ করেছেন, দ্যাটস ওয়াই এটা একটা স্টাইলিস্টিক্যাল মিস্টেক। 3 নম্বর, ওয়েট ফর হিম, এখানে ওয়েট শব্দটা ইউজ করেছেন। ওয়েট শব্দটা খুবই ইনফর্মাল একটা ওয়ার্ড, রাইট? তো আপনি যখন একাডেমিক রাইটিং লিখছেন তখন আপনি ইনফর্মাল ওয়ার্ড লিখতে পারবেন, ঠিক আছে? এরপরে ওয়েট ফর হিম বিকজ হি ইজ বিং ভেরি লেট, এখানে লেট ওয়ার্ডটা, ভেরি ওয়ার্ডটা গ্রামাটিক্যালি কারেক্ট, বাট স্টাইলিস্টিকলি অল অফ দেম আর ইনকারেক্ট, রাইট? তো আমরা যখন বলছি গ্রামার এবং স্টাইল অ্যাপ্রোপ্রিয়েট থাকা, তার মানে হচ্ছে মানে গ্রামাটিক্যালি সেন্টেন্সটা কারেক্ট হবে, একই সাথে স্টাইলিস্টিকলি প্রত্যেকটা পিস অফ রাইটিং কারেক্ট হবে। এগুলো নিয়ে আমাদের সামনে ক্লাস আছে। 4 নম্বর হচ্ছে পারপাস ড্রিভেন। অফকোর্স যে কোনো রাইটিং এর সফলতা হচ্ছে সে রাইটিং তার পারপাসকে মিট করতে পারে। ধরেন আপনার একটা রাইটিং এর উদ্দেশ্য যদি হয় আপনার স্টুডেন্টদের জন্য, তখন ওই স্টুডেন্টদের পারপাসটা সার্ভ করতে হবে। একটা রাইটিং যদি হয় গবেষণার জন্য, অফকোর্স গবেষণার মানে যে নিডটা, যে পারপাসটা, সেই পারপাসটা সার্ভ করবে। তো যদি এই 4টা জিনিস কারো মধ্যে থাকে, আমরা তাকে বলতে পারি হি ইজ এ মাস্টার অফ রাইটিং। হ্যাঁ, আর এই 4টা জিনিস কোনো রাইটিং এ থাকলে সেটাকে আমরা বলি মাস্টারি অফ রাইটিং, রাইট? আমাদের এই কোর্সের পারপাসটা কি? আমাদের এই কোর্সের পারপাসটা হচ্ছে আমরা এই 4টা জিনিস এখান থেকে হাসিল করি। যদি পারি তাহলে আমাদের কোর্সটা সফল, যদি না পারি তাহলে আপনারা আমাকে গালি দিয়ে নেন, ঠিক আছে? বাট বিফোর দ্যাট আমার শর্তটা হচ্ছে আপনারা আমার কথাটাকে শুনবেন আপাতত। অনেকে আমার বড় আছেন এখানে, অনেকে আমার ছোট আছেন। সো ডোন্ট জাস্ট ডিস্টিংগুইশ বাই দ্য এজ, এইচ নিয়ে আপনারা কোনো মাথা ব্যথা করবেন না। বাট আমি যা বলি আপনার স্বার্থে, আপনার ডেভেলপমেন্টের স্বার্থে সব কথা একটু মেনে চলবেন, এই কমিটমেন্ট আপনাকে আমাকে দিতে হবে, বুঝতে পারছেন? তো এই কমিটমেন্ট কি আমি আপনাদের কাছ থেকে পাইতে পারি? ছোটরা বললেন না, ছোটরা তো আমার কথা শুনতেই বাধ্য। আর বড় যারা আছেন আমার বড়, অবশ্যই অবশ্যই। রাইট? তো এখানে কে কে বড় এটা কিভাবে জানলেন আপনারা? মানে আমি শুরুতে কিন্তু আমার পরিচয়টা দিই নাই, পরিচয়টা দিই নাই এজন্যই ভাই আমি বলছি। আমি ছোট ভাই। মুশফিক তো আমাকে চিনে, সেজন্য মুশফিক জানে, এর অনেকেই চিনেন আমাকে। বাট যারা চিনেন না তাদের জন্য আমি এটা ইচ্ছে করেই বলি নাই। ধরেন অনেকেই থাকে না খুব একটু ইগোটিক, যে আমার জুনিয়রের কাছ থেকে আমি শিখবো, এটিও মেনে নিতে হবে আমাকে। হ্যাঁ, তো এটার জন্য আপনাকে সাইকোলজিক্যালি হ্যাম্পার না করে সেজন্য বলে নাই। বাট আমার আপনাদের প্রতি বিনীত রিকোয়েস্ট এবং অনুরোধ সেটা হচ্ছে অন্তত এই 1-1.5 মাস আপনি আমাকে গুরু মানবেন। হ্যাঁ, আপনি আমাকে গুরু মানলে 1.5 মাস পরে আপনাকে গুরু হওয়ার সার্টিফিকেট আমি দেব ইনশাল্লাহ। যে আমি বলবো যে আজকে থেকে আপনি রাইটিং এর গুরু, এখন আপনি চাইলে অন্য কাউকে শিখাইতে পারেন। আমি আপনাকে আর জীবনও আর ডাকবো না, যদি আপনি আমার কথাগুলো অন্তত এই 1.5 মাস শুনে রাখেন। এরপরে আপনি আমার গাইডলাইন, আমি কোনো কিছুই বলবো না আপনাকে। রাইট, সো লেটস মুভ অন, আমরা সামনে আগাই। রাইট, কি হলো, সামনে আগাই না? ফাইন। তো এই স্লাইডে খুবই সিম্পল কিছু জিনিস নিয়ে আলোচনা আছে, সেটা হচ্ছে চ্যালেঞ্জেস স্টুডেন্টস ইউজুয়ালি ফেস ইন ইংলিশ রাইটিং। ইংলিশ রাইটিং এর ক্ষেত্রে আমরা ইউজুয়ালি যে যে সমস্যাগুলো ফেস করি, রাইট? সো আমরা জাস্ট একবার একটু দেখি স্লাইডটা। স্লাইডটা দেখে আপনারা একটু মার্ক করবেন, হ্যাঁ? মার্ক করে আমাদের চ্যাট লিস্টে বলবেন যে কোন কোন স্পেসিফিক সমস্যাটা আপনার এখান থেকে আছে। 10টা সমস্যার কথা বলেছি তো, এই 10টা সমস্যার মধ্যে ঠিক কতটা সমস্যা, ধরেন 1 নম্বর সমস্যা আপনার আছে, 2 নম্বর আপনার কোনো সমস্যা নাই, 4 নম্বরে আপনার আছে। তো এরকম কত কত নাম্বার আপনার সমস্যা আছে এটা একটু চ্যাট বক্সে আপনারা লিখবেন। জাস্ট হ্যাভ এ লুক এন্ড রাইট ডাউন দ্য নাম্বারস where you have problems or you are facing difficulties. ওকে, এটা করার জন্য আপনার সময় পাবেন মাত্র মাত্র 20 সেকেন্ড, রাইট? জাস্ট হ্যাভ এ কুইক লুক।
তো একজন লিখেছে 1 2 3 7। 1 মিনস লিমিটেড ভোকেবুলারি, 2 গ্রামার এন্ড সেন্টেন্স স্ট্রাকচার, 3 হচ্ছে অর্গানাইজিং আইডিয়াস লজিক্যালি, 7 হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রম্পট। গ্রেট। আর মাহমুদুল হাসান সাকিব ভাই লিখেছেন 1 থেকে 10, নাকি শুধু 1 এবং 10 এই জন্য? ওকে। মাহমুদ মিনহাজ 10টাতেই সমস্যা আছে, দ্যাটস গ্রেট। ওকে, মানে যাদের 10টাতেই সমস্যা আছে আপনারা ভাববেন না আপনারা ক্ষতিগ্রস্ত। কারণ কি জানেন, যাদের সমস্যা কম তাদের শিখার স্কোপটাও কম, যাদের সমস্যা বেশি তাদের লার্নিং এর স্কোপটাও বেশি। সো ইউ ক্যান বি প্রাউড অফ দ্যাট। পাটোয়ারি ভাই বলেছেন 1 4 5 7। 4 নাম্বার ট্রান্সলেটিং ফ্রম নেটিভ ল্যাঙ্গুয়েজ, অনেকেরই আছে। ফর্মাল ইনফর্মাল টোন, এন্ড 7 আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রম্পট। থ্যাংক ইউ। মুশফিক বলছে 1 2 3 4 8 9 5। ইত্তিহাদ বিন ইব্রাহিম 1 থেকে 10। সায়মা 1 থেকে 10। গুড, ভেরি গুড। তারেক হুসাইন 1 এবং 6, ল্যাক অফ কনফিডেন্স, লিমিটেড ভোকাবুলারি। আমি লিখে পাঠাতে পারছি না আর কি, কেন জানি চ্যাটে লেখা যাচ্ছে না, মানে লেখা যাচ্ছে কিন্তু পাঠানো যাচ্ছে না। ওকে, আপনি তাহলে মুখেই বলেন। নৌসিন তাহরা এক Same থেকে here. দশ I'm আমার unable to হচ্ছে send it. 1 3 আহ 1 3 8, এই তিনটাতে বেশি। 1 3 8। ওকে, পুয়ার আর্গুমেন্ট ডেভেলপমেন্ট, এরপর 10, 1 3 8 10 আর কি। 10। চার। থ্যাংক ইউ। Sir, my problem is do 2, 3, and 10. এটা কে বলেছেন আমি বুঝতে পারিনি। Sadi. আমার তো সবগুলাতেই সমস্যা। ওয়াও, গ্রেট। সবগুলাতে সমস্যা থাকাটা বললাম তো এটা পজিটিভ সাইন যে আমাদের লার্নিং এর স্কোপ অন্তত 10টাতে আছে। ওকে, একজন বলেছে লিমিটেড ভোকাবুলারি ইজ ইউনিভার্সাল, অফকোর্স ইউনিভার্সাল। আচ্ছা, আমি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলবো আজকে ক্লাসের শেষে, যদি আমি ভুলে যাই আপনারা মনে করাই দিবেন। ঠিক আছে, বলবেন যে স্যার আপনি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলবেন বলেছি। এই ভোকাবুলারি নিয়ে আমাদের বেশ কিছু মজার জিনিস আছে আর কি। হ্যাঁ, এটা একটু মনে করাই দিবেন, এটা দায়িত্ব হচ্ছে এখানে একজনকে দিয়ে, জান্নাতুল ফেরদাউস, এটা আপনার দায়িত্ব আমাকে মনে করিয়ে দেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাদের রেসপন্স পেয়েছি, যারা দেননি তাদেরকে ধন্যবাদ, কারণ আপনারা দিলে আমাদেরকে আরো কিছুক্ষণ সময় ব্যয় করতে হতো। 1 নাম্বার, লিমিটেড ভোকাবুলারি, স্ট্রাগলিং টু ফাইন্ড রাইট ওয়ার্ডস টু এক্সপ্রেস আইডিয়াস ক্লিয়ারলি। ধরেন অনেকেই আছেন যাদের ভোকাবুলারিটা মাথায় আসে, বাট যাদের এই লিমিটেড ভোকাবুলারি প্রবলেমটা নেই তাদের অন্তত 5 নাম্বার প্রবলেমটা আছে। 5 নাম্বার প্রবলেমটা কি? ফর্মাল ইনফর্মাল টু, মানে কোন ওয়ার্ডটা ইউজ করা এই রাইটিং এর জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেটি বুঝতে না পারে। আবার ধরেন গ্রামার এবং সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে সমস্যা নাই, বাট 3 নাম্বারটা নিয়ে সমস্যা আছে। আমি গ্রামারও ভালো পারি, সেন্টেন্স স্ট্রাকচারও আমার অ্যাপ্রোপ্রিয়েট, বাট যে আইডিয়া গুলো আছে অথবা আমি যা লিখতে চাই এটা 1 বাই 1 সাজিয়ে লিখতে পারেন। আবার ধরেন আপনি সাজিয়েও লিখতে পারেন, বাট 8 নাম্বার প্রবলেমটা আপনার আছে, পুয়ার আর্গুমেন্ট ডেভেলপমেন্ট। আমি সাজিয়ে সবকিছু লিখতেছি, বাট আমি যে দাবি করতেছি, যে আর্গুমেন্ট আমি ক্লেম করতেছি, সে আর্গুমেন্টটাকে আমি কনস্ট্রাকটিভ ওয়েতে ডেভেলপ করতে পারি। আবার ধরেন আপনি এটাও পারেন, 9 নাম্বারটা আপনার আছে, আপনাকে সময় দেওয়া হয়েছে 20 মিনিট, আপনি এত ঈশ্বরচন্দ্র বিদ্যা ছাগল, সরি সাগর, যে আপনার মনে করেন 1 ঘন্টা লাগে ওই জিনিসটা লিখতে। আবার ধরেন আপনি টাইম ম্যানেজও করতে পারেন, বাট আপনার সমস্যা আরো এক জায়গায় থেকে গেছে, সেটা হচ্ছে ল্যাক অফ কনফিডেন্স, যে আপনি লিখতে গেলে 10 বার ভাবেন এটা কি হচ্ছে কি হচ্ছে না, যাবো কি যাবো না। এই এই যে ডিলেমাটা, এটাই ভুগেন। তো গত কয়েকদিন আগে আমি একটা ব্যাংকে গিয়েছিলাম একটা পে অর্ডার ইস্যু করার জন্য। ওখানে এক ভদ্র মহিলা ওই চেকটা লিখতেছিলেন, লেখার সময় আমি ওনার দিকে খেয়াল করে দেখলাম যে উনি কি বাংলায় লিখবে না ইংলিশ লিখবে, ইংলিশে লিখতে গেলে আবার কোনো কোনো ওয়ার্ড বাংলা হয়ে যাচ্ছে কিনা, এই জিনিসটার প্রতি এত কনসার্ন ছিলেন যে উনি আমার নামটা লিখছি লিখতে তারা। গিয়ে 3টা চেক বরবাদ, 3টে জায়গায় ভুল করেছে। দ্য থিং ইজ উনি জানেন কাজটা কিভাবে করতে হয়, উনি জানেন কি লিখতে হবে, এটা আমার মাথায় কমপ্লিটলি আছে, বাট ডিউ টু ল্যাক অফ কনফিডেন্স উনি এই জিনিসটা সরাসরি খাতায় লিখতে আপনারা দিতেছি। রাইট। তো আশা করি এই এই 10টা মানে জিনিস আপনাদের মোস্ট অফ ইউ আছে। হ্যাঁ, মানে কোনোটাতে যদি কমপ্লিটলি সমস্যা না থাকে, স্লাইটলি সমস্যা আছে। ধরেন 1 নাম্বার কারো 100% কারেক্ট, হ্যাঁ, তারপরও স্লাইটলি কিছু কিছু সমস্যা থেকে যায়। তো আমরা এই 10টা সমস্যা, মানে এটা আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, মানে একদম কি বলে স্ক্রিনশট নিয়ে, যে আমরা আজকে ক্লাস করার সময় এই সমস্যাগুলোকে মানে আমরা নোটিফাই করছি, আমি পয়েন্ট আউট করছি। লাস্ট ক্লাস যেদিন আমরা করব কনক্লুডিং ক্লাস, তখন আমরা এই স্লাইডটা আবার প্রেজেন্ট করব। এই স্লাইডটা প্রেজেন্ট করে আপনাদের কাছে আবার জিজ্ঞেস করব যে এখন বলেন আপনাদের কয়টা সমস্যা আছে।
তখনও যদি উত্তর হয় 1 3 4 5, তখনও যদি উত্তর হয় 1 থেকে 10 পর্যন্ত, তাহলে আমি ব্যর্থ। এই ব্যর্থতার দায় আমি নিব, বাট দ্য কন্ডিশন আপনি আমার কথাটা শুনবেন শেষ পর্যন্ত। রাইট। ওকে, আরেকজন কি লিখেছেন? আরেকজন লিখেছেন উইল বি নট গেট দ্য ফুল স্লাইড। ওকে, আপনার চাইলে ফুল স্লাইডে দিয়ে দেবেন, সমস্যা নেই ইনশাল্লাহ। ঠিক আছে, ফুল স্লাইডে দিয়ে দেবেন। ওকে, এখন আমি জাস্ট একটু আপনাদের কাছে শুনতে চাই, এই 10টার বাইরে আপনারা আর কি কি সমস্যা ফেস করেন, যদি আপনাদের কোনো স্পেসিফিক সমস্যা থাকে। আশা করি থাকার না, কথা। এগুলোর ভিতরেই, মানে এগুলোর ভিতরেই সব চলে আসছে। হুম। মানে এভাবে কোথাও কোনো বইয়ের মধ্যে লেখা নেই, এগুলো সব আমার গত 4 5 বছর ইংরেজি পড়ানোর অভিজ্ঞতা। মানে সবকিছু আমি একসাথে নোট করে নেই, গত ব্যাচ পড়াতে গিয়ে 3টা নোট করছি, এর আগে পড়াতে গিয়ে 3টা নোট করছি, অফলাইন ক্লাস নিতে গিয়ে 2টা নোট করছি। তো আমার কাছে মনে হচ্ছে এই 10টাই আমি গত 5 বছরে ফ্রিকোয়েন্টলি মানুষের কাছ থেকে পাইছি। তো এর বাইরে গেলে আশা করি যাওয়ার কথা না, কোনোটা কোনোটার সাথে রিলেটেড হয়ে যাবে। ওকে, সো লেটস মুভ ফরওয়ার্ড, সামনে যাই আমরা। ওকে, সো এই স্লাইডে এগুলো আপনাদের জানার দরকারও নাই, খুব বেশি প্রয়োজনও নাই, তারপরেও জাস্ট জানার জন্য জানতে পারেন, কেউ যেন আপনাদেরকে প্রতারিত করতে না পারে, যে ইংলিশ রাইটিং শেখার জন্য কিংবা শেখানোর জন্য, পড়ানোর জন্য এই 5টা মানে মডার্ন অ্যাপ্রোচ গুলো প্রচুর ব্যবহৃত। 1 নাম্বারটার নাম হচ্ছে CLT, অর্থাৎ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। তো এটার কাজ কি? এটা হচ্ছে ফোকাস অন রিয়েল লাইফ কমিউনিকেশন টু ইমপ্রুভ ফ্লুয়েন্সি অ্যান্ড ইন্টারাকশন স্কিল। তো এই ফ্লুয়েন্সি মানে স্পোকেন ফ্লুয়েন্সি না, এই ফ্লুয়েন্সি মানে হচ্ছে রাইটিং ফ্লুয়েন্সি। রাইট। এরপরে টাস্ক বেসড লার্নিং টিচিং, এটা আমরা প্রচুর করবো আমাদের ক্লাসে। হচ্ছে লার্নার্স ডেভেলপ ল্যাঙ্গুয়েজ স্কিল, অর্থাৎ শিক্ষার্থীরা ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপ করে বাই কমপ্লিটিং মিনিংফুল টাস্ক এন্ড প্রজেক্টস। সো মিনিংফুল কিছু টাস্ক থাকবে, এক্সপেরিমেন্ট থাকবে, প্র্যাকটিক্যাল সেকশনস থাকবে, এগুলো করার মধ্য দিয়ে লার্নার্সরা ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করে। থার্ড যেটা, সেটা হচ্ছে ব্লেন্ডেড লার্নিং। ব্লেন্ডেড লার্নিং হচ্ছে কম্বাইন্স ট্র্যাডিশনাল ফেস টু ফেস টিচিং উইথ ডিজিটাল টুলস এন্ড অনলাইন রিসোর্সেস। রাইট। এই জিনিসটাও আমরা করব। আমরা এই ফেস টু ফেস ক্লাসটা একটা অনলাইন বানিয়ে নিয়েছি, একই সাথে আমরা অনেক অনলাইন রিসোর্সেস আপনাদেরকে দিব, অনেক কি বলা যায়, অনেক ওয়ার্ড লিস্ট দিব, অনেক ওয়েবসাইটের নাম বলবো, যেগুলো আপনারা এই 1.5 মাসে ফ্রিকুয়েন্টলি ইউজ করবেন। ওকে, এরপরে ফ্লিপড ক্লাসরুম, খুবই ইজি। স্টুডেন্ট স্টাডি নিউ ম্যাটেরিয়াল এট হোম এন্ড ডু প্র্যাকটিস ডিসকাশন ইন দ্য ক্লাস। আপনারা যদি আমাদের কোর্স আউটলাইনটা দেখেন, সেখানে দেখবেন একটা ক্লাসের নাম হচ্ছে এক্সপেরিমেন্ট। এই ক্লাসের মধ্যে আমরা নতুন কোনো কন্টেন্ট পড়বো না, বাট আপনাদেরকে কিছু কাজ দিয়ে দেবো বাসায়, সে কাজগুলো আপনারা করে আসবেন। করে এসে আমরা সবাই আমাদের ক্লাসে মতামত গুলো শেয়ার করবো, আমাদের রাইটিং শেয়ার করব, একজন আরেকজনেরটার ফিডব্যাক দিব, একজন আরেকজনেরটা দেখবো, দেখার পরে সংশোধনী দিব। তো এটাকে বলে ফ্লিপড ক্লাসরুম, যে আমরা বাসায় বসে পড়াশোনা করি, ভিডিও দেখি, কোনো জিনিস করি, করার পরে ক্লাসে এসে ওই জিনিসটা প্র্যাকটিক্যালি আমরা সবাই মিলে ডিসকাশন করি। So, এটা আমরা মোর অফেন করবো আমাদের ক্লাসগুলোতে। 5 নাম্বার স্টুডেন্ট সেন্টার্ড লার্নিং। তো এটা তো আমাদের আজকের ক্লাস থেকে আপনাদের বুঝে দেওয়ার কথা, যে আমাদের ক্লাসটা কেন স্টুডেন্ট সেন্টার, যে এমফেসাইজেস লার্নার অটোনমি, ইন্টারেস্ট এন্ড অ্যাক্টিভ পার্টিসিপেশন ইন লার্নিং প্রসেস। সো এখানে ওয়ান সাইডেড লেকচার হবে না, যে আমি বড় কেউ, আমি মাস্টার, সেজন্য আমি শুধু লেকচার দিব, আমি যাই বলি আপনাকে শুনতে হবে, নট নেসেসারি। এখানে আপনাদের অটোনমি থাকবে, মতামত প্রকাশের সুযোগ থাকবে, অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকবে। রাইট। এই 5টা টুল আমরা আমাদের পুরো কোর্স জুড়ে নানান ভাবে আমরা মানে পয়েন্ট আউট করে দিই অথবা না করি, এই জিনিসগুলো নিয়ে ডিল করব। এবং দিজ আর মানে ভেরি মডার্ন অ্যাপ্রোচেস টু লার্ন রাইটিং ইংলিশ। রাইট। সো এই 5টা আইডিয়া আপনারা বুঝতে পারছেন কেন? এগুলো জটিল বিষয়, আমি জাস্ট ইন ব্রিফ আপনাদের বোঝার মতো ভাষায় লিখে দিয়েছি, আপনারা বুঝলে আমরা মুভ ফরওয়ার্ড করব। গট ইট? ওকে, সো আপনাদের নীরবতা মানে আশা করি কোনো কনফিউশন নেই। ওকে, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি এই গ্রুপে কিছুক্ষণ আগে যুক্ত হয়েছি, তো এখানে আমি লিঙ্কটা পাওয়ার পরে ঢুকলাম, বাট আমি বুঝতেছি না আসলে গ্রুপের মূল বিষয়টা যদি সংক্ষেপে 1 মিনিটে বলতেন স্যার। কোন গ্রুপ? মানে আপনাদের এই যে জুমে আমি মাত্র অ্যাড হলাম। অলরাইট, আমরা আমরা একটা কোর্স করছি, কোর্সের আজকের ওরিয়েন্টেশন ক্লাস। আমরা ইংলিশ রাইটিং জিনিসটা কি, কিভাবে ফাংশন করে, এই ফিলোসফি নিয়ে কথা বলছিলাম।
স্যার। রাইট। সো শুরু থেকে যুক্ত থাকলে আপনি বুঝতেন। স্যার। পরে রেকর্ডিংটা দেখে নিন আর কি। শুরু থেকে দেখলে আশা করি বুঝবেন। স্যার। ওকে, থ্যাংক ইউ। সো ওকে। একদম স্পেসিফিক আমরা কয়েকটা পরামর্শ নিয়ে আলোচনা করে আমরা আমাদের ক্লাসের কনক্লুশনের দিকে যাব। আহ, এখন প্রশ্ন হচ্ছে, অনেক সমস্যা আমরা আইডেন্টিফাই করলাম, মডার্ন অ্যাপ্রোচ গুলো নিয়ে জানলাম, নিডটা কি সেটা জানলাম, রাইটিং ফিলোসফিটা বুঝলাম, বাট হাউ ক্যান উই গেট বেটার ফ্রম হিয়ার অন? এই জায়গা থেকে আমরা কিভাবে ভালো করতে পারি? তো জাস্ট বেসিক চারটা পরামর্শ পরামর্শ দিলে কয়েক হাজার দেয়া যায়, বাট যে জিনিসগুলো একদম প্র্যাকটিক্যালি আমাদের সাথে রিলেটেড সেগুলোর সাথেই আমরা পরিচিত হবে। 1 নাম্বার, রিড এ লট। এটার কোনো বিকল্প নেই, মানে নেই মানে নেই। তো কি পড়বেন কি পড়বেন সেটা ডিপেন্ড করে আপনি কি ধরনের, কি স্টাইলের রাইটিং শিখতে চাচ্ছেন। যেমন রাইটিং এর অনেক ধরনের প্যারাডাইম আছে। ধরেন আপনি যদি স্টোরি লেখা শিখতে চান, আপনাকে স্টোরি বুকস পড়তে হবে। আপনি রিসার্চ পেপার রাইটিং শিখতে চাইলে রিসার্চ পেপারে পড়তে হবে আপনাকে। আপনি যদি চান যে না একাডেমিক রাইটিং শিখতে চান, তাহলে আপনাকে একাডেমিক লেখাগুলো পড়তে হবে। অ্যাসে রাইটিং শিখতে চাইলে অ্যাসে পড়তে হবে। আপনি যদি চান যে ছোট গল্প লেখা শিখবেন, ছোট গল্প, কবিতা পড়া শিখতে চাইলে কবিতা পড়বেন। তো ইটস আপ টু ইউ যে আপনি কোন ক্যাটাগরির লেখা আপনি শিখতে চান। তো আমরা যেহেতু পুরো কোর্স জুড়ে একাডেমিক রাইটিং শিখবো, সেজন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা টাইম এন্ড ওভার অনেকগুলো মেটেরিয়াল দিব যেগুলো আপনাকে পড়তে হবে, পড়ে আপনাকে অনেক কাজ করতে হবে। তো এ বারবার পড়তে হবে, লিখতে হবে। এই কথাগুলোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এখন থেকেই আমাদের এই প্রেশারের সাথে মানিয়ে নিতে, আপনাদেরকে একটু আইডিয়া দেয়া। যেহেতু আমরা কোর্সটা লম্বা করতে চাই নাই, কারণ লম্বা করলে লম্বা সময় ধরে মনোযোগ ধরে রাখা কঠিন। হ্যাঁ, সেজন্য যেই কোর্সটা 4 মাস 5 মাসে পড়া যায় আমরা সেটাকে 1.5 মাসে নিয়ে এসেছি। তো এই 1.5 মাস আপনাদের উপর সাংঘাতিক মানে প্রেশার যাবে। এই প্রেশারটা নিতে হবে উইথ প্লেজার, খুবই কমফোর্টেবলি এই প্রেশারটা নিবে। হ্যাঁ, মুখে হাসি রেখে জাহান্নামের আগুনে বসবে, দ্যাটস ইট। 2 নাম্বার, রাইট রেগুলারলি। প্রত্যেক দিন লেখা। কি লিখবেন? ব্র্যাকেটে আমরা লিখে দিয়েছি, জটিল কোনো কিছু লিখতে হবে। জার্নালস লিখেন। জার্নালস কি? জার্নালস হচ্ছে আপনি প্রত্যেক দিন যা যা করেছেন তার উপর আপনার দৃষ্টিভঙ্গি। ডায়েরি এবং জার্নালের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, এটা একটু বলে নিই এখানে। ধরেন ডায়েরি লেখা বলতে আমরা কি বোঝাই? ডায়েরি লিখে আমরা যা যা করেছি দিনে, জাস্ট ওই টাস্ক গুলোই লিখেছেন। যে আমি আজকে সকালে উঠেছি, এরপরে ক্লাসে গিয়েছি, ক্লাস থেকে ব্যাক করে রেস্ট করেছি, রেস্ট করে আবার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়েছি, বিকেলে খেলাধুলা করেছি, ব্যাক করে অনলাইন ক্লাস করেছি, দেন ডিনার করেছি, দেন ঘুমিয়ে গেছি। এটা হচ্ছে ডায়েরি, দিন লিপি যেটাকে বলে। বাট জার্নালটা হচ্ছে আপনার সারা দিনে যাপিত জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা। রাইট, ওই দিনটাকে অ্যানালাইজ। ধরেন আপনি দিনের মধ্যে অনেকগুলো ইভেন্টে অংশগ্রহণ করেছেন, হাউ হ্যাভ ইউ অ্যাচিভড, হোয়াট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স ইউ হ্যাভ গ্যাদার্ড, এই জিনিসটা ক্রিটিক্যালি লেখা, এটাকে বলে জার্নালিং। আপনার জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি। 2 নাম্বার, ব্লগস লেখা। ব্লগস নট নেসেসারিলি কোনো একদম নিয়মিত কোনো ব্লগে লিখতে হবে, আপনি আপনার মতো করে লিখেন। সোশ্যাল মিডিয়া গ্রেট প্লেস, কেউ লাইক করুক কমেন্ট করুক না করুক, ইটস নট ইউর বার্ডেন। নিয়মিত যে জিনিসগুলো আপনাকে ফেসবুকে পোস্ট করতে মন চাচ্ছে সেগুলো একটু ইংলিশে লিখেন। রাইট, লোকজন যায় বলো, তো ওই পোস্ট থেকে মনে করেন আপনি যদি কোনো কি বলে লাভ লাভ রিয়েক্ট কিংবা কোনো কমেন্ট নাও পান, লিস্ট আপনার রাইটিং স্কিলটা ডেভেলপ করুন। তো গেট ফিডব্যাক এন্ড রিভাইজ অফেন, এটা তো আমরা ক্লাসে করব। দেন থার্ডলি, স্টাডি গ্রামার। হ্যাঁ, স্টাডি গ্রামারের পাশে আমি একটা জিনিস লিখে দিয়েছি, বাট ডোন্ট অবসেস ওভার পারফেকশন, যে দুনিয়ার সব গ্রামার আপনাকে শিখে ফেলতে হবে, মানে গ্রামার 100% আপনাকে জানতে হবে, নট নেসেসারি। আমরা যখন এখানে গ্রামারের কথা বলছি তখন শুধুমাত্র ওই সাবজেক্ট, ভার্ব, নাউন, প্রনাউন এগুলোর কথা বলছি না। আমাদের একাডেমিক রাইটিং এর অনেকগুলো গ্রামার আছে যেগুলোকে আমরা কনভেনশনস অফ একাডেমিক রাইটিং বলি। তো সেগুলোকেও আমরা গ্রামারের মধ্যে ইনক্লুড করছি। দ্য থিং ইজ, আমরা গ্রামারকে যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করব, মানে গ্রামারকে কেয়ার না করার চেষ্টা করব। বাট কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী নামে এক ভদ্রলোক আছে, উনি একটা চমৎকার কথা বলেছেন, যেটা আই ফাইন্ড ইট রিসোর্স। সেটি হচ্ছে, কোনো জিনিসকে আপনি ছুঁড়ে ফেলার আগে আপনাকে ওই জিনিসটার উপর বস হইতে হবে। কারণ যদি আপনি বস না হয়ে ছুঁড়ে ফেলেন, তার মানে হইতেছে এটাকে ছোট লোকই বলে। ধরেন কারো বিরিয়ানি খাওয়ার টাকা আছে, হ্যাঁ, সে বিরিয়ানি কিনে ফেলে দিলে এটাকে আমরা বলি অহংকার, তার মানে তার হ্যারম বলি এটারে। আবার ধরেন একজন বিরিয়ানি কিনে টাকা নেয়, তার বন্ধুর কাছ থেকে নিয়ে ফালাই দিচ্ছে,
হাত থেকে নিয়ে আরেকজনের বিরিয়ানি ফালাই দিছে। তো এটাকে আমরা কি হ্যাডম বলি? এটারে বলে সেস্টাম, এটা ধরে পিটাবে লোকজন। তো দ্য থিং ইজ, আপনি যদি গ্রামারকে ও বিরিয়ানির মতো ছুড়ে ফেলতে চান, আগে গ্রামারটা অ্যাচিভ করেন, আগে গ্রামারটার উপর বস, বস হওয়ার পরে দেন আই ডোন্ট কেয়ার গ্রামার। বুঝতে পেরেছেন? তো আমরা গ্রামার বলতে এখানে স্টাইলিস্টিক্স কেও নিয়ে আসতেছি, গ্রামার বলতে এখানে আমরা ওই যে কনভেনশনস অফ একাডেমিক রাইটিং এই জিনিসগুলোকেও নিয়ে আসতেছি। নাম্বার 4, সেটা হচ্ছে ইউজ টুলস। তো এই টুল গুলো আপনারা ইউজ করবেন। আমি কয়েকটা টুল এখানে লিখে দিয়েছি, গ্রামারলি, হেমিংওয়ে, চ্যাট জিপিটি, তারপর হচ্ছে আপনার জেমিনি, আরো যতগুলো এআই বেসড যতগুলো টুলস আছে এগুলো আপনারা ইউজ করবেন। আরো বেশ কিছু টুল আমরা ক্লাসে ধারাবাহিকভাবে বলবো। এই টুলগুলো, এগুলো তো অবসেসড হবেন না, এগুলা দিয়েই সব কাজ করবেন না, বাট এখানে লিখে দিছে দেখেন, অ্যাজ সাপোর্ট নট ক্রাচেস, মানে এগুলাতে ফন্ড হয়ে যাবেন না, রেদার এগুলাকে ইউজ করবেন সাপোর্ট হিসেবে। বুঝতে পেরেছেন? এই 4টা জিনিস যদি আমরা রেগুলারলি করি তাহলে ভাই আমাদের রাইটিং ডেভেলপ না হওয়ার এটা কেউ ঠেকাইতে পারবে না, সিরিয়াস। এর পাশাপাশি তো আমাদের রেগুলার হোমওয়ার্ক, রেগুলার অ্যাসাইনমেন্ট এগুলো তো থাকবেই, এবং ক্লাস ওয়ার্ক, ডিসকাশন, পেয়ার ডিসকাশন, অনেকগুলো কাজ থাকবেই। সো সেগুলোতে আমরা করবো অবশ্যই ইনশাআল্লাহ। রাইট। সো আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়েছে? আমি আপনাদের বুঝাতে পেরেছি কিনা? একটু ইয়েস নো আলহামদুলিল্লাহ বলেন। বুঝছি স্যার। থ্যাংক ইউ স্যার ভেরি বুঝছি মাচ। স্যার, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ। ওকে, কোর্সটা অনেক মানে প্যারাদায়ক হবে বুঝতে পারছি। সরি। নো নো, ইউ ক্যারি অন। ওকে, তো এটা হচ্ছে আমাদের কোর্সের মার্কেটিং। এটা মার্কেটিং করার কিছু নেই, যারা আপনারা অলরেডি এনরোল করেছেন তারা জানেন, বাট যারা ফ্রি হিসেবে আজকে যুক্ত হয়েছেন তাদের জন্যই মূলত এটা। সেটা হচ্ছে এটা আমাদের রাইটিং কোর্সের পোস্টার। পোস্টারটা সুন্দর হয় নাই, আমারও সুন্দর লাগতেছে না দেখতে। আর এটা হচ্ছে আমাদের কোর্স আউটলাইন। হ্যাঁ, তো আমরা কি কি পড়াবো এখানে বিস্তারিত লেখা আছে। যাদের প্রয়োজন হয়, যারা মনে করছেন না আজকে ক্লাস করার পরে আমরা কোর্সে এনরোল করতে চাই, তারা আমাদের সাথে ওই নির্ধারিত যে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেয়া আছে নিচে, এটাতে যোগাযোগ করলে আপনাদের আমাদের অ্যাডমিশন অফিস থেকে বিস্তারিত জানানো হবে। ওকে, সো আমরা যারা ক্লাসে যুক্ত হয়েছি তাদের জন্য এই পাশের স্লাইডটা, তো হচ্ছে আমরা ওরিয়েন্টেশনে তো আজকে এই যে ফিলোসফি অফ রাইটিং করলাম। প্রথম যে ক্লাসটা থাকবে সেখানে আমরা কয়েকটা জিনিস পড়বো। এক নাম্বার হচ্ছে ফান্ডামেন্টালস অফ রাইটিং, যে রাইটিং এর কি কি ফান্ডামেন্টাল টুল দরকার। 2 নাম্বার সেন্টেন্স স্ট্রেচিং মেথড, অর্থাৎ আমরা ছোট ছোট সেন্টেন্স অনেকে লিখতে পারি, বাট সেন্টেন্সটাকে বড় করতে গিয়ে অনেক সময় সমস্যা হয়, কিভাবে স্ট্রেচ করে বড় করা যায় সেন্টেন্সটা, এই মেথড নিয়ে আমরা কাজ করব। 3 নাম্বার হচ্ছে 5W টেকনিক, এটা সেন্টেন্স স্ট্রেচিং মেথডের একটা অংশ। এই 5W টেকনিকটাও করবো, দেন আমাদের প্র্যাকটিক্যাল সেগমেন্ট থাকবে আর কি। তো সেকেন্ড ক্লাসে আমরা পড়বো ইন্ট্রোডাকশন টু একাডেমিক রাইটিং, কমপ্লেক্সিটি ইন একাডেমিক রাইটিং, ফর্মালিটি ইন একাডেমিক রাইটিং। ওই যে আমরা বলেছিলাম স্টাইল, সো একাডেমিক রাইটিং এর 2টা কোর স্টাইল হচ্ছে কমপ্লেক্সিটি এবং ফর্মালিটি, এই 2টা নিয়ে আমরা সেকেন্ড ক্লাসে কথা বলবো। আহ সম্ভবত সেকেন্ড ক্লাসে কভার সম্ভব হবে না, আমাদের আরেকটা ক্লাসের অর্ধেকও লাগবে, সেজন্য আমরা থার্ড ক্লাসে যদি কোনো কিছু মানে বাকি থেকে যায় সেটা নিয়ে আলাপ করে, পাশাপাশি আমাদের এক্সপেরিমেন্ট ক্লাস থাকবে। ক্লাস নাম্বার 4-এ আমাদের থাকবে ইন্ট্রোডাকশন টু ট্রি টাস্ক ফেজ, এটা সম্পর্কে অনেকেই জানেন অনেকে জানেন না, ক্লাসে গেলেই বুঝতে পারবেন। দেন প্যারাগ্রাফ রাইটিং, এবং প্যারাগ্রাফ রাইটিং এর সাথে রিলেটেড সেটা ও, হচ্ছে আইটিএস হোয়াট টাস্ক। অ্যাবাউট ক্লাস 3 এক্সপেরিমেন্ট? হ্যাঁ হ্যাঁ, আমরা বাকি 2টা ক্লাসে যা পড়বো এগুলো তো শুধু পড়েই হবে না, হ্যাঁ এগুলাতে আমাদের অনেকগুলো হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, অর্থাৎ আমরা যে টুল গুলো শিখবো সেই টুল গুলো ওদিন ক্লাসে প্র্যাকটিক্যালি দেখবো, যে কিভাবে আমরা অ্যাপ্লাই করে একটা বেসিক লেখাকে, খুবই জেনারেল লেখাকে কিভাবে একটা মোর একাডেমিক ফরম্যাটে নিয়ে যাচ্ছে। রাইট। তো এখানে আপনাদেরও কিছু কাজ থাকবে, আমারও কিছু কাজ থাকবে, সম্মিলিত হবে, এটা একটা এক্সপেরিমেন্টাল ক্লাস হবে। ওকে ওকে, থ্যাংক ইউ। আর 4-এ তো আমরা বললাম প্যারাগ্রাফ রাইটিং শিখবো। প্যারাগ্রাফ রাইটিং আপনারা যেভাবে শিখছেন এটার থেকে একটু ডিফারেন্ট। হ্যাঁ, এটার সাথে রিলেটেড হচ্ছে আইএলটিএস টাস্ক 2। আপনারা যারা আইএলটিএস একাডেমিক দেওয়ার জন্য প্ল্যান করছেন তারা জানেন যে টাস্ক 2-তে একটা আর্গুমেন্টেটিভ এসে লিখতে হয়। হ্যাঁ, যদিও বা এটা এসে, বাট মোর অফেন ওয়ার্ড লিমিটের কারণে প্যারাগ্রাফ স্টাইলে লিখলে হয়ে যায়। তো এই আইএলটিএস টাস্ক 2 নিয়ে আমরা আলাপ করব। ক্লাস 5-এ গিয়ে সেম কথা, প্র্যাকটিক্যাল ক্লাস এবং অ্যাসাইনমেন্ট অ্যাসেসমেন্ট। হ্যাঁ, তারপর লেকচার 6-এ থাকবে এসে রাইটিং এবং ক্রিটিক্যাল অ্যানালিসিস, 2টা বড় বিষয়। এরপরে ক্লাসও থাকবে প্র্যাকটিক্যাল ক্লাস এবং ইভালুয়েশন। তো প্রত্যেকটা ক্লাসের পরে প্র্যাকটিক্যাল ক্লাস দেখে আপনারা ভাবতে পারেন স্যার
এটা মনে হয় ক্লাস বাড়ানোর ধান্দা আপনার। হ্যাঁ, তো ক্লাস করার পরে বুঝতে পারবেন যে আসলে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কেন রাখা হয়েছে। ক্লাস 8-এ থাকবে ইন্ট্রোডাকশন টু একাডেমিক রাইটিং, ইউজ অফ হ্যাজিং। সো উপরে একটা একাডেমিক রাইটিং দেখছেন না, ইন্ট্রোডাকশন টু একাডেমিক রাইটিং। সো এটার চেয়ে এটা আরেকটু ডিফারেন্ট। এখানে একাডেমিক রাইটিং বলতে আমরা মূলত রিসার্চ পেপার রাইটিং, অর্থাৎ রিসার্চ পেপার রাইটিং এর ক্ষেত্রে কি কি টুল ইউজ হয় সেটা নিয়ে আলাপ করব। অ্যান্ড ইউজ অফ হ্যাজিং, হ্যাজিং নিয়ে আপনারা দেখলে বুঝতে পারবেন। এন্ড লাস্ট ক্লাস ফাইনাল ইভ্যালুয়েশন এন্ড দ্য ওয়ে ফরওয়ার্ড। হ্যাঁ, আমাদের ফাইনাল ইভ্যালুয়েশন ক্লাস থাকবে, সেখানেও কিছু বিষয় আমরা পড়বো। এরপরে এখানে কিছু লেখা আসেনি, আমরা এই কোর্সে আপনাদের যে যে কাজগুলো দিব, 1 নম্বর কাজ হচ্ছে আমরা একটা যে কোর্স মেটেরিয়ালটা ইউজ করব সেটা মোর অফ একটা বই, যার নাম হচ্ছে ইংলিশ রাইটিং এ কম্প্রিহেন্সিভ কোর্স। এটা আমার নিজের লেখা, প্রায় 4-5 বছর ধরে আমি ডেভেলপ করছি, এখনো প্রিন্টিং এ দিই নাই, সম্ভবত 2-3 মাস পরে বের হবে বইটা। তো এই বইটা আমরা ফলো করব। ওই বইতেই অনেকগুলো সেগমেন্ট আছে যেখানে আমাদেরকে বইতে লিখতে হবে। 1 নম্বর, ওই বইতে লেখার কাজ শেষ করতে হবে। 2 নম্বর, প্রত্যেকটা ক্লাসে লার্নিং ডায়েরি থাকবে, ওই লার্নিং ডায়েরিটা আমাদের কমপ্লিট করতে হবে। নাম্বার 3 হচ্ছে প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে বাসায় করার জন্য কিছু কাজ দেওয়া হবে এবং আপনাদেরকে পেয়ার করে দেওয়া হবে, মানে আপনি একা থাকবেন, আপনাকে পেয়ার করে দেওয়া হবে, আপনি আপনার পার্টনারের সাথে এটা শেয়ার করবেন, মার্কিং করবেন পরস্পর। এরপরে ক্লাসে এসে এটার ফিডব্যাক নিব, মানে আপনার আপনার ফিডব্যাক নিব আপনার পার্টনারের কাছ থেকে, আপনার পার্টনারের কাছ থেকে নিব আপনার ফিডব্যাক। ওকে, তো অর্থাৎ আমি কিভাবে লিখছি, আরেকজন কিভাবে লিখছে, এই দুটো জিনিস সামনে থাকলে আমাদের ডেভেলপমেন্টটা সহজ। এরপরে থাকবে আমাদের ধরেন যে এক্সপেরিমেন্টাল ক্লাসগুলোতে অনেকগুলো এক্সপেরিমেন্ট থাকবে, এবং ফাইনাল যে ইভ্যালুয়েশন, এখানে যারা এই কাজগুলো করে জমা দিবেন তাদেরকে শুধুমাত্র সার্টিফিকেট দেওয়া হবে, আর বাকিদেরকে আনফরচুনেটলি আমরা সার্টিফিকেট, মানে সার্টিফিকেট অফ অ্যাচিভমেন্ট যেটা, সেটা দিব না। আমরা পার্টিসিপেশন সার্টিফিকেট পাবেন আপনারা, রাইট? সেগুলো কি কি, সেটা হচ্ছে আপনাদেরকে 3টে অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে, 3টে অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে, 2 জনের মানে লেখা ইভ্যালুয়েশন করতে হবে। এগুলো যে কোনো মানে রাইটিং কোর্সেই থাকে। মানে বাকি 2জন, আপনি ছাড়া আরো 2 জনের লেখা ইভ্যালুয়েশন করতে হবে, এটার উপর মার্কস থাকবে, ক্লাস অ্যাটেন্ডেন্সের উপর মার্কস থাকবে। তো সব মিলিয়ে 100-এর মধ্যে 70% যারা মার্কস পাবে তাদেরকে আমরা সার্টিফিকেট দিব। 70%, নট 40, নট 33, রাইট? 70 মার্কস যারা পাবেন তাদেরকে আমরা সার্টিফিকেট অফ অ্যাকমপ্লিশমেন্ট অথবা অ্যাচিভমেন্ট এটা দিব, বাকিরা পার্টিসিপেশন সার্টিফিকেট পাবেন। আর আমরা যারা অ্যাকমপ্লিশমেন্ট সার্টিফিকেট দিই তাদেরকে মানে তাদেরকে এই গ্যারান্টি দিয়ে সার্টিফিকেট দিব যে আপনি এই ইংলিশ কোর্সটা পড়াইতে পারবেন। হ্যাঁ, যেমন গত কোর্সে আমাদের স্টুডেন্ট ছিল অলমোস্ট 21 জন, কিন্তু আমরা সার্টিফিকেট অফ অ্যাকমপ্লিশমেন্ট পেয়েছে মাত্র 5 জন, বাকি 16 জন ক্রাইটেরিয়া ফিল আপ করতে পারে না। এবং ওই 5 জনকে আমি আমাদের ক্লাসগুলোতে যুক্ত করব, যুক্ত করার পরে আমাদের ক্লাসের একটা অংশ তাদেরকে নেয়ার জন্য বলবো। তখন আপনারা দেখতে পারবেন যে আসলেই তারা সার্টিফিকেট অফ অ্যাকমপ্লিশমেন্ট পাওয়ার যোগ্য। তাদের রাইটিং, তাদের মানে যে ডেভেলপমেন্টটা হয়েছে, ডেভেলপমেন্টটা আমি ওদেরকে গ্রুপে অ্যাড করব। হ্যাঁ, আপনাদের কিছু কিছু লেখা ফিডব্যাক দেওয়ার জন্য আপনারা দেখে মানে আপনারাই অ্যাসেসমেন্ট করবেন ইনশাআল্লাহ। তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আমাদের সাথে থাকবেন, মানে প্যারা নিবেন, প্রেশার গুলো নিবেন, ইট উইল ইনশাআল্লাহ বেনিফিট। Okay, that's how we come to the end of our class. Now, if you have any question regarding writing course, anything you want. Um, ওকে, আমরা একটু আপনাদেরকে অনুরোধ করবো আপনারা একটু হ্যান্ড রেজ করবেন, সো দ্যাট আমি 1 বাই 1 প্রশ্নগুলো নিতে পারি। হ্যাঁ, একটু কষ্ট করে আপনারা হাত তুলবেন, আমি আপনাদের হ্যান্ড দেখলে তারপর একসাথে আপনারা হাত তুলেন, তারপর আমরা আপনাদের প্রশ্নগুলো শুনবো আর কি। ওকে, সাদি ভাই হাত তুলেছেন, প্লিজ হ্যাভ ইউ কোয়েশ্চেন, আনমিউট করে একটু প্রশ্ন করুন প্লিজ। Yes, sir. I have told you why I joined here. I want to improve my IELTS academic writing tasks too. So, I mean, when I meet with my instructor, they usually give me feedback, correct your sentence structure and grammatical rules and spelling. And I mean, they usually say that if you are good at speaking part too, then you are good at writing task too. মিথ্যে কথা। So they usually say, but I got my desired score in speaking too. I mean, I got my desired score 6.5, sometimes 7. They can't believe it that
You are good at speaking, but you are not good at writing. So what can I do? What would be your suggestion? How I will improve myself? ওকে, So আপনার yeah. প্রতি সাজেশন একটাই, সেটা হচ্ছে দাঁত কামড়ে আমাদের কোর্সটা শেষ পর্যন্ত প্রেশার নিয়ে পড়বেন। ঠিক আছে? কারণ যে ভদ্রলোক আপনাকে বলেছে উইথ ডিউ রেসপেক্ট, সম্পূর্ণ রেসপেক্ট রেখে ওনার প্রতি বলছি, ইট ওয়াজ টোটালি ফলস ক্লেম। কেন বলছি? কারণ রাইটিং এন্ড স্পিকিং দুইটার প্রোডাকশন তো ভিন্ন, দুইটার ওয়ে অফ আর্টারিং তো ভিন্ন। কিভাবে মানে আপনাকে জাস্ট বললো যে আপনি রাইটিং টাস্ক টুতে ভালো, মানে এটা তো ভালো হবে, টোটালি ভোগাস কথা বলে, রাইট? তো রাইটিং টাস্ক টু কিভাবে ইমপ্রুভ করতে হয়, একটা ক্লাস তো আমরা আলাপ করবোই, একই সাথে বাকি যে ক্লাসগুলো করবো সবগুলো আপনাকে ওই রাইটিং টাস্ক টু কে আরো ভালো করার জন্য হেল্প করবে। বুঝতে পেরেছেন? আমরা অনেকগুলো মানে এখানে টেকনিক অ্যাপ্লাই করার চেষ্টা করবো। আপনি, আশা করি না আপনি হতাশ হবেন না, ইনশাল্লাহ। রাইট? ওকে, ক্লাসটা মনোযোগ দিয়ে, মানে ক্লাসগুলো মনোযোগ দিয়ে, প্রেশার নিয়ে, প্যারা নিয়ে শেষ পর্যন্ত করুন। আপনি ডেভেলপ করবেন, দ্যাটস ফ্রম মাই সাইড, আই গ্যারান্টি। ওকে, আর কারো কি প্রশ্ন নেই আশা করি? ক্লাস শিডিউল, will the ক্লাস class শিডিউল be আমি আজকেই repeated? পোস্ট করে দেব। মানে আজকের টাইমটা কি আপনাদের জন্য সুইটেবল? ধরেন মানে রাত 9টায়। It should আহ be না, আমরা It যারা হলে থাকি is দশটা। ঢাবিতে, তাদের জন্য 9টায় নামাজ আর কি। yes. না, তাহলে আমরা সবকিছু মিলে 9টা 9টা 15 থেকে 10টা শুরু দিলে করবো। ভালো হয়। 9টা 15 20 এরকম করলে না, করা যাবে। 10টা হলে এখানে অনেকেই গ্রাম থেকে যুক্ত হয়েছেন, অনেকেই, মানে সবার এনভায়রনমেন্ট তো একরকম না। 10টা হলে আমাদের শেষ করতে 11টা 20 30 হয়ে যাবে। সো এটা এক ধরনের সমস্যা আর কি। হ্যাঁ, কারণ 9টা 20 বা 9টা 15 এরকম শুরু করা যেতে পারে, 9টা 20। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা ফার্দার আমাদের গ্রুপে এটা নিয়ে আলোচনা করব, আপনাদের কথাও শুনবো আর কি। নো ওয়ারি, আপনাদের সাথে আলোচনা করে আমরা ডেটটা ফিক্স করব। বাট দ্য থিং ইজ, এটা মোস্ট প্রবাবলি আমাদের উইকেন্ডে হবে, আমাদের রেগুলার ক্লাসগুলো আর কি। হ্যাঁ, কারণ এই ক্লাসের জন্য প্রিপারেশনের দরকার আছে, আপনাদেরও মাইন্ডসেটের দরকার আছে, সেজন্য আমরা উইকেন্ডে করব। বাট প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমরা যে কোনো সময় করবো আর কি। তবে আজকের মধ্যে আমি স্কেজুয়ালটা গ্রুপে পোস্ট করে দেবো, আমাদের যারা কনফার্ম করেছে এডমিশন, তাদের যে গ্রুপটা রয়েছে সেখানে। ওকে, এনিথিং এলস? Is there any chances to learn speaking besides writing? আমরা ফোকাস সরাতে চাই না, আমরা এই কোর্সটা রিটেনের জন্য। বাট এটাকে যদি আপনি ইউটিলাইজ করে কোনোভাবে আপনার স্লাইটলি স্পোকেনটাও ডেভেলপ করতে পারেন, সেটা হচ্ছে আপনার মার্জিনাল বেনিফিট। বাট আমরা রাইটিং থেকে বিচ্যুত হব না আর কি, আমরা হেদায়েতের রাস্তায় থাকবো। স্পোকেনের জন্য আমাদের ডিফারেন্ট আছে, চিন্তা আছে। আমরা একটা কোর্স ডেভেলপ করতেছি, ওটা পরবর্তীতে আর কি। আমাদের মানে স্পোকেন ইংলিশের উপর আমার নিজের লেখা বই আছে, মানে এটা গোয়িং টু পাবলিশ। বাট তারপরও আমি এই জিনিসটা এখনো পড়ানো শুরু করি নাই। কেন? আমি নিজেই এই মেথোডোলজির উপর কনফিডেন্ট। স্পোকেন যে ডিজাইনটা আমরা করেছি, এটার উপর আমি 100% কনভিন্স না যে এভাবেই একজন স্পোকেন শিখতে পারে। হ্যাঁ, আমি 80% কনভিন্স যে এটা একটা ওয়ে আউট। বাট আমি 100% কনভিন্সড হওয়ার আগ পর্যন্ত এই কোর্সটা আমি থ্রো করবো না। দ্যাটস মাই কমিটমেন্ট। হ্যাঁ, তো আমি রাইটিং কোর্সে আমি মনে করছি যে এই জিনিসটা মানে 100% কনফিডেন্ট আমি। হ্যাঁ, সেজন্য দিয়েছি আর কি। ওকে, ভোকাবুলারি নিয়ে মজার কিছু একটা বলবেন বলেছিলেন মেবি। থ্যাংক ইউ ভেরি মাচ। কে দিয়েছেন? সাইফুল ইসলাম। ভাইয়া, স্যার if এটা you share স্যার your এটা মনে হয় আমার identity, হয়ে যাওয়ার কথা ছিল। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সাইফুল ভাইকে ধন্যবাদ, একজনকে দায়িত্ব দিয়েছিলাম মেবি। হ্যাঁ, ওকে ইন্টারেস্টিং ফ্যাক্ট, ওয়ান ইন্টারেস্টিং স্যার ফ্যাক্ট ইউ ইউ আমাকে মনে করাই দিতে বলছিলেন, স্যার ওকে আরেকজন বলে দিছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নিজে এগিয়ে না আসলে অন্যজন জায়গা নিয়েই নিবে, খুবই স্বাভাবিক। ওকে, আগে আমার পরিচয়টা দিই, নাহলে। মাঝখানে ঢুকাই দিছে। ওকে, তো আমার পরিচয়টা হচ্ছে, আমার নাম রায়হান উদ্দিন। আমি এই যে একাডেমি অফ স্কিলস এন্ড নলেজ, এটার ফাউন্ডার। এটা আমাদের একটা ড্রিম প্রজেক্ট আর কি। আমরা স্লো আগাচ্ছি, ইনশাল্লাহ আমাদের বড় প্ল্যান আছে এটা নিয়ে। আর আমার পড়াশোনা হচ্ছে, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংলিশ ডিপার্টমেন্ট থেকে অনার্স কমপ্লিট করেছি, মাস্টার্স শেষের দিকে, ইএলটি থেকে মাস্টার্স করছি। আর ইংরেজি পড়াই অনেক দিন ধরেই।
আইএলটিএস পড়াইতাম এক সময় রয়্যাল প্যাসিফিক কনসালটেন্সিতে, সম্প্রতি ওনাদের সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়েছে, আবার হয়তো রিভাইভ হবে। লোডস্টার ইনস্টিটিউটে পড়িয়েছি, যারা ঢাকায় থাকেন তারা চিনেন, প্রায় 4 বছর পড়িয়েছি। এরপরে অ্যাডমিশন বেশ কয়েকটা কোচিং এ পড়াই এখনো, ফোকাস অ্যাডমিশন কোচিং এ পড়াই, গ্রামার, রাইটিং। রাইটিংটাই মূলত আমার স্পেশালাইজেশন, মানে অ্যাডমিশন কোচিং আর কি। এরপরে বিজনেস টাইটান একটা প্রতিষ্ঠান আছে, সেই বিজনেস টাইটানও পড়াই, হেড অফ ইংলিশ ডিপার্টমেন্ট, আমি ওটার ইংলিশ ডিপার্টমেন্টের হেড। আর আরো বেশ কয়েকটা মানে প্রতিষ্ঠান আছে যেগুলোর সাথে আমি পার্ট টাইম কানেক্টেড, যেমন জেনেসিস বিসিএস কেয়ার আছে, ওখানে আমি প্রশ্ন তৈরি করি এবং রাইটিং এর ক্লাসগুলো মাঝে মাঝে নিই, সলভ ক্লাসগুলো নিই। আমি নিজে বিসিএস ক্যাডার না, সেজন্য আমি কমফোর্টেবল ফিল করি না ওখানে। এরপরে লিগেসি একাডেমিক কেয়ার আছে, ওদের আমি মানে অ্যাডভাইজর হিসেবে আছি, ওদেরকে অ্যাডভাইস করি বিভিন্ন কোর্স ডেভেলপ করার ক্ষেত্রে। আর এখানে অনেক ভাই ব্রাদার আছেন, ওনাদের ছোট ভাই কারো, এবং কারো বড় ভাই, কারো বন্ধু, এবং আপনাদের অনেকেরই ছোট বড় ভাই, এই আর কি উচিত পরিচয় আমার। আর ভোকাবুলারি নিয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে কি জানেন, মানে ধরেন আপনি অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার পুরোটা মুখস্থ করে ফেলছেন, তো মুখস্থ করে ফেলে যেটা হবে, নিশ্চয়ই আপনি বলার সময় লেখার সময় ভোকাবুলারি গুলো ইউজ করবেন। আপনার তখনও মনে হবে যে আমার মনে হয় ভোকাবুলারি লিমিটেশন আছে, তো এই যে কমন ওয়ার্ড গুলোই বারবার লিখ, রাইট? কারণ যাদের কাছে এগুলো খুবই অ্যাডভান্স, আপনার কাছে তো কমন, তাই না? আপনি তো প্রতিদিন এগুলো ইউজ করেন। তখন আপনার মনে হবে আমার কি তাহলে ভোকাবুলারি লিমিটেশন আছে, আরো কিভাবে ডেভেলপ করা যায়। দ্য থিং ইজ ভোকাবুলারি লার্নিং ইজ এ নেভার এন্ডিং জার্নি, এটি কখনো শেষ হবে না। আপনি যতই শিখেন এক্সপেকটেশন হাই হতে থাকবে। বাট তাহলে সমস্যা সমাধানটা কি? সমাধানটা হচ্ছে মানে ভোকাবুলারি শিকার বেশ কিছু চমৎকার ওয়ে আছে, এটাকে বলে ভিএলটি, ভোকাবুলারি লার্নিং টেকনিক। হুম। So, এই ভোকাবুলারি লার্নিং টেকনিক আপনারা যদি দেখেন, তাহলে দেখবেন যে আমরা যেভাবে ভোকাবুলারি শিখি এগুলো সব বস্তা পচা জিনিস, এভাবে ভোকাবুলারি লার্নিং, রাইট? তাহলে এই দুইটা কথা বললাম, এক হচ্ছে ভোকাবুলারিটা হচ্ছে নেভার এন্ডিং জার্নি, আপনি যতই ভোকাবুলারি শিখেন দিন শেষে আপনার মনে হবে আপনার ভোকাবুলারি এখনো মনে হয় সমস্যা আছে। 2 নম্বর হচ্ছে যেটুকু ভোকাবুলারি জানা দরকার সেটুকু আপনারা সবাই জানেন, মানে আই গ্যারান্টি এখানে যারা আছেন আমাদের অ্যাডভান্স রাইটিং এর জন্য, রিসার্চ পেপার রাইটিং এর জন্য যে যতগুলো ভোকাবুলারি জানা দরকার সব আপনারা জানেন, হয়তো কেউ 5টা কম জানেন, কেউ 5টা বেশি জানেন। সমস্যাটা ভোকাবুলারিটা, সমস্যাটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডটা তার জায়গায় বসানো নেই, ইউজ অফ ভোকাবুলারি। দ্য ইউজ অফ ভোকাবুলারি। এক্স্যাক্টলি। আমি দাঁড়ান আপনাদের একটা বই দেখাই, পাশে একটা বেশ ভালো বইয়ের জায়গা আছে। আহ, আমাকে ভাই আগে ব্লার করা থেকে দূর দূর করেন, তারপর দেখতে হবে। ব্লার করা থেকে, ব্লার কেমনে হয়ে গেছে, ও ইয়েস, ঠিক আছে, এখন মেয়ে ব্লার হয়। আমি আপনাদের কয়েকটা বই দেখাই। হুম, যে এই এই বইটা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে, নাম পড়তে পারছেন কিনা জানি না, ইংলিশ ভোকাবুলারি ইন ইউজ, এটা হচ্ছে এলিমেন্টারি। হ্যাঁ, Yes. আর এটারই সেকেন্ড সিকুয়াল হচ্ছে ভোকাবুলারি ইন ইংলিশ আপার ইন্টারমিডিয়েট, আর এটার অ্যাডভান্স হচ্ছে ভোকাবুলারি ইন ইউজ অ্যাডভান্স। আরো একটা আছে এখানে, ভোকাবুলারি হয়ে গেছে, এই যে আরো একটা আছে, এটা সিকোয়েন্স, সেটা হচ্ছে এই ভোকাবুলারি ইন ইউজ, এটা হচ্ছে একাডেমিক রাইটিং এর আর কি, একাডেমিক ভোকাবুলারি ইন ইউজ, ওই যেখানে লেখা আছে একাডেমিক ভোকাবুলারি ইন ইউজ। তো আমরা এই 4টা বই কিনতেই হবে, নট নেসেসারিলি, বাট এই 4টা বই খুব কাজের বই, আপনারা কিনতে পারেন যাদের টাকা পয়সা আছে, না কিনলেও এগুলা থেকে কম্পাইল করে বিভিন্নভাবে বের করে আপনাদেরকে আমরা পড়াবো, ঠিক আছে? তো এই বই থেকে যা দরকার সেটাও আমি জানি, যা দরকার নেই সেটাও আমি জানি। তো এই কোর্সে আমরা যতটুকু প্রয়োজন ততটুকুই আয়োজন করেছি, বাট কারো যদি কেউ যদি বড় লোক হয়ে থাকেন, আমি বড় লোক না, বই কেনার ক্ষেত্রে আমি খুব উদার আর কি, তো আপনারা চাইলে বইগুলো কিনতে পারেন। হ্যাঁ, আমার আশেপাশে যারা আছেন তারা টাকা না থাকলে আমার কাছ থেকে ধার চাইতে পারেন, আমি বই ধার দিব ইনশাল্লাহ, বিনা কি বলে ফিতে আর কি। হ্যাঁ, ভাই বইগুলোর ছবিগুলো গ্রুপে দিলে ভালো হয়। হ্যাঁ, শিওর শিওর দিয়ে দেবো, ঠিক আছে। তো ভোকাবুলারি নিয়ে এই আর কি আলাপ, আমরা যেটুকু ভোকাবুলারি দরকার হবে সেটুকু ইনশাল্লাহ ক্লাস শিখে ফেলবো আর কি। আচ্ছা, মেহেদি হাসান সিদ্দিকী, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, মেহেদি কেমন আছো?
আচ্ছা, মেহেদি হচ্ছে আমার খুব কাছের বন্ধু, আমরা একসাথে চাটা খাই সব সময়। তো মেহেদি ইজ ভেরি গুড এট রাইটিং ইংলিশ এন্ড এট দ্য সেম টাইম ইজ এ গুড স্পিকার। আমি একসময় ডিবেটিং ক্লাবের সভাপতি ছিলাম, ডিবেট করতাম একসময় খুব বেশি, এখন কম করা হয়। তো আমার সাথে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছে মেহেদি হাসান সিদ্দিকী। সো নাইস টু মিট ইউ মেহেদি। তো মেহেদিকে আমরা আমাদের গ্রুপে যুক্ত করে নিব। হ্যাঁ, তো যাতে মেহেদির যে এক্সপার্টাইজ আছে সেগুলো দিয়ে আমাদেরকে হেল্প করতে পারে আর কি। আর মেহেদি সবসময় আমাদের একাডেমি অফ স্কিলস এন্ড নলেজের ওয়েল উইশার, এবং আমাদের কোর্সের নিয়মিত ফ্রিতে মার্কেটিং করে দেয় আর কি। হ্যাঁ, তো সেজন্য মেহেদিকে ধন্যবাদ, এবং মেহেদিকে শেষ পর্যায়ে পেয়ে ভালো লাগছে। ওকে, সো যদি আপনাদের কোনো প্রশ্ন না থাকে, দেন ফর টাইম বিং উই আর গোয়িং টু কনক্লুড আওয়ার টুডেজ সেশন। ওকে, বিল্লাল লাদেন বলছে বই ধার নিতে চাই, কিভাবে নিব? যেভাবে নেওয়া যায় সেভাবেই নিবা। আমার কনভিন্স করতে হবে তো যে তোমাকে বই ধার দেওয়া উচিত। কিভাবে কনভিন্স করবা, দ্যাটস আপ টু ইউ। ওকে, হোপফুলি নো কোয়েশ্চেন, দেন থ্যাংক ইউ, বিগ থ্যাঙ্কস টুয়ার্ডস ইউ। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ক্লাসে আপনারা ইন্টারাক্ট করেছেন, সময় দিয়েছেন, মনোযোগ দিয়েছেন। দ্যাট ওয়াজ ভেরি ভেরি গুড। এন্ড অনলাইন ক্লাসে এ ধরনের, মানে এক ধরনের চমৎকার ক্লাস আমি অনেকদিন ধরে করি না। হুম, সো থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আপনাদের কোনো কথা আছে কিনা ওভারঅল? আপনাদের সবার কাছ থেকে একটু ফিডব্যাক শুনতে চাই। হুম, আমরা আজকে তো ক্লাস করলাম, আজকে ক্লাস নিয়ে আপনাদের ফিডব্যাক শুনতে চাই। হাউ ওয়াজ দ্য ক্লাস? একজন একজন করে শুনতে চাই। খারাপ হলে সেটাও বলবেন যে ভাই ক্লাসটা খুব বাজে ছিল, আরো কিভাবে ডেভেলপ করা যায়। ওকে। আমি বলি, আমি সত্যি কথা বলতে আমি গতানুগতিক ভাবছিলাম মনে হয়, কিন্তু এখানে এসে দেখলাম যে সবকিছু আলাদা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, ভালো লাগলো। আশা করি উপভোগ করবো পুরো মাস, বা মাস থ্যাংক 2 মাস যাই হোক। থ্যাংক ইউ, ইনশাল্লাহ। ঠিক আছে, স্যার জান্নাতুল। টাইমটা কি স্যার গ্রুপে জানিয়ে দেওয়া হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, শিওর। আপনি কি আমাদের কোর্সে মানে এনরোল করেছেন? এখনো করিনি, বাট ইনশাল্লাহ আরো একটু কোনো টাইম আছে কিনা যে এই টাইমের মধ্যে ওকে, যুক্ত আপনি হতে হবে আমাদের বা? ওই নাম্বারে যোগাযোগ করেন। আমাদের নাম্বারে যোগাযোগ করলেই আপনি আমাদের অ্যাডমিশন অফিসের সাথে যোগাযোগ করতে পারেন, ওরা আপনাকে ওকে বিস্তারিত ওকে জানাবেন। ওকে স্যার। ওকে, সাবি ওকে ভাই, স্যার। ফিডব্যাক। Yeah, it was outstanding. ওকে, তারেক। আহ, স্যার আপনার ক্লাসের অন্যতম বিশেষত্ব হচ্ছে আপনি ওই স্লাইডের সাথে রেলিভেন্ট কথাগুলো বলছেন, ইররিলেভেন্ট আলোচনা আসে নাই। তো ওকে, এটা কাইন্ড অফ একটা ইউনিক। থ্যাংক ইউ। জান্নাতুল ফেরদাউস। স্যার আমার কাছে চ্যাট গুলা দেখা যাচ্ছে না, আমি তো বুঝতে পারতেছি না, আমার লেখাগুলোও যাচ্ছে না। আপনার লেখা আসতেছে না? জি স্যার। একজন লিখছে ভাই আপনার মুচকি হাসিটা কিন্তু জোস, আস্তাগফিরুল্লাহ, খুবই ভালো। তুমি ক্লাস না করে এসব করতেছো না? ছেলে মানুষ স্যার লিখছে, আমি সমস্যা নেই। স্যার ইন্টারেস্টিং বিষয়টা আমার শেয়ার করার কথা ছিল, কিন্তু ওই লোকটা বলে ফেলছে, এটা খারাপ করছে না স্যার? না না, খারাপ আই এম সরি। ভালো কাজে যে এগিয়ে যাবে আমরা তাকে এপ্রিসিয়েট করবো, যেটা শেখ হাসিনা করলো। ঠিক আছে, সায়মা।